শুধু দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, ক্যানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি ক্যানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। ক্যানাডায় যে বাঙালিরা রয়েছেন তাদের সাংগঠনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, ধর্মীয় এবং অন্যান্য সকল কর্মকাণ্ডকে আপনাদের সামনে উপস্থাপন করাই ক্যানাডা জার্নালের উদ্দেশ্য। ক্যানাডা জার্নালে আমরা ক্যানাডীয় কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু দর্শক, আগামী 19 জুলাই বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যু দিবস। সেই দিবসকে সামনে রেখে ক্যানাডা জার্নালের আজকের অনুষ্ঠান নন্দিত কথাকার হুমায়ুন আহমেদ। আমরা আনন্দিত আজকের এই অনুষ্ঠান এবং জুলাই মাসের সবকটি অনুষ্ঠানকে স্পন্সর করেছেন, এনআরবি টেলিভিশনের জন্য স্পন্সর করেছেন আমাদের টরন্টোর বিশিষ্ট রিয়েলটর সমাজকর্মী সনত বড়ুয়া। আমরা সনত বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক, প্রখ্যাত সাহিত্যিক, নন্দিত চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আপনারা জানেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, বরেণ্য কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, ইংরেজি বিভাগের অধ্যাপক, বর্তমানে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে অধ্যাপক, গল্পকার, নন্দন তত্ত্ব পণ্ডিত সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ সুব্রত। শুধু দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী, আবৃত্তিকার, নাট্য পরিচালক, লেখক এবং চিন্তক লুৎফুন নাহার লতা। লতা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন হুমায়ুন আহমেদের অধিকাংশ বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আয়োজনে যুক্ত করার জন্য। মাজহারুল ইসলাম তিনি শুধু হুমায়ুন আহমেদের বইয়ের প্রকাশক ছিলেন না, আমি অবশ্যই উল্লেখ করব যে তিনি হুমায়ুন আহমেদের একজন সুহৃদ ছিলেন, বন্ধু ছিলেন। বিশেষ করে শেষের রোগক্লিষ্ট সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, হুমায়ুন ভক্তরা সেটি দীর্ঘকাল মনে রাখবে। মাজহারুল ইসলাম, আপনাকে স্বাগত। শুধু দর্শক, আপনারা সবাই জানেন হুমায়ুন আহমেদের জন্ম হয়েছিল 1948 সালের 13 নভেম্বর এবং মাত্র 64 বছর বয়সে 2012 সালের 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি 200টির বেশি উপন্যাস, ছোট গল্পের বই এবং নন ফিকশন প্রকাশ করেছেন। তিনি 8টি সিনেমা নির্মাণ করেছেন, অনেকগুলো টিভি সিরিয়াল তৈরি করেছেন যেগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। এই হুমায়ুন আহমেদকে নিয়ে আজকে আমাদের যে আয়োজন, সে আয়োজনে আমি প্রথমে তার জনপ্রিয়তার বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আমরা যদি একটু প্রশ্ন করি হুমায়ুন আহমেদ কেন জনপ্রিয়, তাহলে সেই প্রশ্নের উত্তর পেতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না, কিন্তু একটু উদ্ধৃতি দিয়ে আমি সেই প্রশ্নের ভেতরে ঢুকতে চাই। 1994 সালে ভোরের কাগজে 4 মার্চে আসাদুজ্জামান নূর, বিশিষ্ট অভিনেতা আবৃত্তিকার আসাদুজ্জামান নূর, তিনি তার জনপ্রিয়তার কারণগুলো যেভাবে চিহ্নিত করেছিলেন সেগুলো এমন যে তার বই পড়ার মধ্যে আনন্দ পাওয়া যায়, সহজ ভঙ্গিতে
তার লেখা পাঠক পছন্দ করেন। তার লেখার ভেতরে দার্শনিক পাগলামো আছে এবং মানুষের যে চূড়ান্ত পর্যায় সেটি হচ্ছে মানুষ নিঃসঙ্গ, মানুষ তার আচরণে আসলে অসামঞ্জস্য। এই যে নিঃসঙ্গতা, অসামঞ্জস্যতা, সেগুলোকে হুমায়ুন আহমেদের সাহিত্যে, রচনায় আমরা খুব পেয়ে থাকি বলেই তিনি জনপ্রিয়। আমি প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামকে যদি প্রশ্ন করি, স্যার আপনি কি একটু ব্যাখ্যা করবেন যে কেন তিনি এত বিপুলভাবে জনপ্রিয় হয়েছিলেন? এই শিরোনামে আমিও একটা লেখা লিখেছিলাম অনেক আগে, এটা মাঝহারের হয়তো মনে আছে। দুটো জিনিস একটু আগে বলে নেই যে মাঝহারুল ইসলাম কিন্তু একজন কথা সাহিত্যিকও বটে। তার মানে হুমায়ুন ভাইয়ের সংস্পর্শে যারা এসেছিলেন তারা সৃষ্টিশীলভাবে অনুপ্রাণিত হয়েছেন। আর দ্বিতীয় একটি পরিচয় হুমায়ুন ভাইয়ের, যেটি অনেকেই বলেন না কিন্তু বলা উচিত বলে আমি মনে করি, তিনি একজন খুব ভালো চিত্রকর হিসাবে আবির্ভূত হচ্ছিলেন। ছবি আঁকতেন, অনেকগুলি ছবির একটি প্রদর্শনী নিউ ইয়র্কে হয়েছিল। আমার সৌভাগ্য তার প্রায় সবগুলি ছবি দেখতে পেরেছি। আমার মনে হয়েছে তিনি যেভাবে তার গল্পে, উপন্যাসে জীবন এবং প্রকৃতিকে বিন্যস্ত করতেন, সেরকম তিনি ক্যানভাসে করার চেষ্টা করেছেন। সেখানে একটা রোমান্টিকতা ছিল এবং প্রকৃতিকে একটা মায়ার ভিতর দিয়ে, একটা মায়ার জালের ভিতর দিয়ে দেখানোর একটা প্রয়াস ছিল। তো জনপ্রিয়তার কারণগুলি আসাদুজ্জামান নূর ভাই যেরকম বলেছেন, আমি তার সঙ্গে একমত। দার্শনিক পাগলামোটা খুব গুরুত্বপূর্ণ। ওই পাগলামো কথার ভিতরে এটা কিন্তু অসঙ্গত নয়, পাগলামোটা জীবনেরই একটা অংশ। একটা সময় এই জনপ্রিয় সাহিত্যকে খুব অবমূল্যায়ন করা হতো। যেমন শরৎচন্দ্র তার নিজের জীবনে খুব জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন এবং তাকে নিয়েও আকারে ইঙ্গিতে বলা হতো জনপ্রিয়তা মানের কোনো নির্ণায়ক নয়। অথচ শরৎচন্দ্রের উপন্যাসে শুধু যে তিনি জনপ্রিয় বিষয়গুলি নিয়ে লিখেছেন তা নয়, নারীদের মুক্তির জন্য একটা বিশাল বার্তা তিনি সেখানে দিয়েছেন এবং সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা। তিনি যখন লিখছেন তখন সমাজের অচলায়তনটা আরো অনেক বেশি কঠিন ছিল, সেটি ভাঙা খুব কঠিন ছিল। তিনি সেই চেষ্টাটি করেছেন। তার অনেকগুলি উপন্যাস আছে যেগুলি এখন পড়লে মনে হবে কালের বিচারে অত্যন্ত আধুনিক। তো এই জনপ্রিয়, অজনপ্রিয় অথবা জনপ্রিয় বনাম ধ্রুপদী, এই একটা মূল্যায়ন চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আধুনিকতার একটা ফল। আধুনিকতা যখন তৈরি হয় তখন একটা ঐতিহ্যকে তা পাশ কাটিয়ে গেল বা অস্বীকার করলো, সেটি ছিল গল্প বলার ঐতিহ্য। এখন গল্প বলার ঐতিহ্যটা আমাদের অনেক পুরনো। আমাদের দেশের দিকে তাকালে দেখবো যে এটা হাজার বছর ধরে মানুষ গল্প শুনছে। আর গল্প লেখার ঐতিহ্য তো বেশি দিন আগের নয়। এই ছাপাখানা কবে আসলো? ফোর্ট উইলিয়াম কলেজ হলো, তারপর ছাপাখানা শ্রীরামপুর ছাপাখানা হলো, তারপর আমাদের আধুনিক সাহিত্যের উৎসার হলো। তো এই যে একটা ঐতিহ্য যেটি আমাদের এত দীর্ঘদিনের, সেটিকে পাশ কাটিয়ে শুধু আমরা ওই লিখিত সাহিত্যে ঐতিহ্যে মনোনিবেশ করলাম, কারণ সেটি ইউরোপীয় ভাষায় আধুনিক। এবং এই আধুনিক সাহিত্য চর্চায় বুদ্ধিবৃত্তির একটা বড় ভূমিকা আছে। আমি বলছি না যে ওই যে বলার ঐতিহ্য, যেটি অরাল ট্রেডিশন যাকে আমরা বলছি, সেখানে যে বুদ্ধিবৃত্তি নেই তা কিন্তু নয়। খনার বচনে প্রচুর বুদ্ধি আছে। আমাদের যে সমস্ত ছোট ছোট ফেবলস আমরা পড়ি, আমরা ছোটবেলা পড়তাম ঈশপের গল্পের মতো, আমাদের দেশেও গল্প আছে, গোপাল ভাঁড়ের হাসির গল্প আছে। এই গল্পগুলিতে এই যে যেটা শ্রুতি, যেটা মানুষ ধরে রাখে স্মরণ শক্তির মাধ্যমে এবং যেটি একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে সঞ্চারিত হয়, তাতে জীবনের ছবিটা অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে এবং সেই জীবনটা একেবারে প্রতিদিনের, বলা যায় ঘাসের মাঠের এবং ঘাটের জীবন। এই ঘাসের মাঠের ঘাটের জীবনকে তুলে ধরাটা খুব কঠিন কথা, খুব সহজ নয়। আপনি কবিতায় যদি একবার দৃষ্টিপাত করেন দেখবেন আধুনিক যে কল্লোল যুগে যে কবিরা আত্মপ্রকাশ করলেন তারা তো অত্যন্ত ইউরোপীয় ধারণায় আধুনিক। তাদের এখানে শহরটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সমর সেনের কবিতায় আমি এলিয়টের প্রতিধ্বনি পাই, সেখানে কলকাতায় উটের বালিয়াড়ি দেখতে পাই, বালিয়াড়ি দেখি, উটের শাড়ি দেখি, ক্যাকটাস দেখি। কেন তিনি কলকাতায় সেগুলি বসাতে গেলেন? কারণ এলিয়ট তার ওয়েস্টল্যান্ড কবিতায় সেগুলি বসিয়েছেন।
কিন্তু আমার প্রতিদিনের জীবনটা কোথায় আছে? সমর সেনের মার্ক্সবাদী চেতনায় সেটি নিহিত, কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। জীবনানন্দ দাশকে দেখুন, একেবারে বাংলার মাঠে ঘাটে তিনি কাশফুল, ধুন্দুল, কত রকমের যে তার জীববৈচিত্র্য কবিতায়, এবং প্রত্যেকটি গ্রাম নির্ভর। তো তাকে তো আমরা কখনো বলতে পারি না যে তিনি অনাধুনিক। না, তো কিন্তু হুমায়ুন স্যার, আহমেদের, হ্যাঁ, আমি যদি আপনাকে এখানে একটু আটকাই, আপনি যে লেখাটার কথা বলছিলেন যে আপনি হুমায়ুন আহমেদকে নিয়ে আমি লিখেছেন। আমি হ্যাঁ, সেখানেই আসছি। আমি খুব হ্যাঁ। সংক্ষেপে চলে আসছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, না, সেখানে সেই জায়গাটায় আপনি একটা জিনিস বলেছিলেন যে হুমায়ুন আহমেদের লেখালেখি নিয়ে কোনো মন্তব্য করা একটু বিপজ্জনক, এজন্য যে আমার মনে হয়েছে তিনি সমালোচনা পছন্দ করেন না। এটা 1994 সালে প্রকাশিত হয়েছিল, আমার কাছে কপিটি আছে। হ্যাঁ, হ্যাঁ। না, এই জায়গাটা সমালোচনা, একটু না, হুমায়ুন ভাই সমালোচনা পছন্দ করতেন না, এটি অস্বীকার করার কোনো কারণ নেই। আচ্ছা। কারণ তিনি এতই নিমগ্ন একজন সাহিত্যিক ছিলেন, তার ধারণা ছিল তিনি সম্পূর্ণ শতভাগ উজাড় করে লিখছেন। অনেকে বলতো তিনি প্রকাশকের জন্য লিখছেন ইত্যাদি, তিনি লিখতেন বটে, কিন্তু প্রত্যেকটি লেখার পিছনে তার সমগ্র যত শক্তি, যত নিবেদন দেয়ার আছে সবই তিনি উজাড় করে দিতেন। সেজন্য হয়তো সমালোচনাটা পছন্দ করতেন না। আর সমালোচনার আরেকটা ধারা যেটা ছিল, যে ভুল ধারা, যে তাকে অপ্রমাণিত করা যে তিনি কোনো সাহিত্যিকই না, এরকম আমরা দেখেছি। হুম, হুম, হুম। এটি খুবই অন্যায়, তার বিরুদ্ধে যেটা হয়েছে আমার মনে হয় সেটি নয়। তার যে ভুল ত্রুটি নেই সেটি যে বলবে সে আসলেই সাহিত্য সমালোচনাটা ঠিক বোঝে না। ভুল ত্রুটি ছিল, তার অনেক দুর্বলতা চিহ্নিত করা যায়, কিন্তু মোটা দাগে তার মতো সফল উপন্যাসিক বা গল্পকার কয়জন আছেন? আমি খুব সংক্ষেপে আবারও বলি, এত লম্বা কথাটি কি জন্য বললাম, যে একটা ভুল সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যেটি আমাদের জনপ্রিয় সাহিত্য, তার মানে এটি নিম্ন শ্রেণীর, ধ্রুপদী এবং নয়। ধ্রুপদী নয়, এবং ধ্রুপদী সাহিত্যই একমাত্র সাহিত্য। এটা ওই রিক্সা ছবি এবং গ্যালারি ছবির মধ্যে যে পার্থক্য করা হয় সেটি, এটি দুই মার্গের ছবি, এবং দুই ধরনের মানুষ তার পৃষ্ঠপোষক, এবং একজন আরেকজনকে নাকচ করারও কোনো প্রয়োজন নেই। ধ্রুপদী সাহিত্য তার মহিমা নিয়ে থাকবে, কিন্তু যে সাহিত্য জনপ্রিয় হয়েছে তার কারণগুলি তো বিশ্লেষণ করতে হবে। আমি খুব সংক্ষেপে এখন শেষ করি। যেটা আসাদুজ্জামান নূর বলেছেন, তার পাশাপাশি প্রধান বিবেচনা মনে রাখতে হবে, তিনি গল্প বলার ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি একজন লেখক হিসাবে সরাসরি পাঠকের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করেছেন। তিনি পাঠককে হাত ধরে তার গল্পের ভিতরে নিয়ে গিয়েছেন, এবং পাঠক যতক্ষণ তার গল্প পড়ছে, একটা সম্মোহনী শক্তির মাধ্যমে যেরকম একজন মানুষকে আপনি ধরে রাখতে পারেন, হুমায়ুন আহমেদের কথার জাল সেরকম একটা সম্মোহনী শক্তি তার উপর প্রয়োগ করে তাকে ধরে রেখেছে। তার পাশাপাশি দেখুন তার সংলাপ ধর্মিতা। তিনি বহুদিন পর এই ব্যাখ্যা বিশ্লেষণ অথবা বর্ণনার পরিবর্তে সংলাপটাকে প্রাধান্য দিয়েছে। এই সংলাপটা হচ্ছে প্রতিদিনের কথোপকথন। অনেকের ভিতর অনেক কথা চাপা থাকে, সেটি বলতে পারে না, কিন্তু সেটি বর্ণনা দিয়ে তার এই ক্ষোভটা আপনি প্রশমিত করতে পারবেন না। সেই বর্ণনার সঙ্গে তিনি সংলাপ ধরেছেন, এবং সংলাপের একটা বৈচিত্র্য আছে। ছোট 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 সংলাপ, তিনি দীর্ঘ সংলাপে কখনো যাননি। নাটকে সংলাপ তিনি পরিহার করেছেন, বরঞ্চ তার সংলাপের ভিতর একটা প্রাণ ছিল, একটা সপ্রাণ চিন্তা উপস্থিত ছিল। তারপর চরিত্র চিত্রণ দেখেন, সামান্য কথায় তিনি চমৎকার চরিত্র তৈরি করেছেন। আর বর্ণনা যখন দিয়েছেন সেটিকে এমনই একটা জাদুর ভিতর ফেলে দিয়েছেন। আমাকে জাদু বাস্তবতা বলি, তার বাংলা সংস্করণ যদি আমি বলতে চাই, হুমায়ুন আহমেদের গল্পে আছে। এবং এই জাদু বাস্তবতাটা খুব একেবারে চাচাছোনা ভাবে ব্যবহার করারও আমি বিপক্ষে। কারণ প্রত্যেক সাহিত্যে জাদু বাস্তবতা আছে, আমাদেরও আছে। আমাদের লালন গীতিতে বলুন, হাসন রাজার গানে বলুন, এক ধরনের জাদু বাস্তবতা তো আমরা দেখতেই পাই। আমাদের জীবনানন্দ দাশের কবিতাতেও আমি জাদু বাস্তবতা দেখি। অর্থাৎ যেটি অতি প্রাকৃতিক বলছি সেটিকে প্রকৃতগতভাবে একেবারে বাস্তবে নিয়ে এসে সন্নিবেশিত করলাম, কোনো বিভ্রান্তি তৈরি হলো না, এটাই তো জাদু বাস্তবতা। যে প্রতিদিন সকালে উঠে আমি যদি একটা অবাস্তবের সাক্ষাৎ পাই, সেটি যদি প্রতিদিনের অংশ হয়ে যায়, তাহলে সেটিকে তো আমি জাদু বাস্তবতা বলেই অভিহিত করি, এটাকে আর অবাস্তব বলবো না। হিমুর চরিত্র দেখেন, হিমু কিন্তু প্রত্যেকের ভিতরে আছে। প্রত্যেকের ভিতরে একজন মিসির আলী আছেন, প্রত্যেকের ভিতরে একটা শুভ্র আছে, যে শুভ চিন্তার প্রতীক। প্রত্যেকের ভিতরে একটি রূপা আছে, যে একটা মায়াবতী মেয়ে, যে সবার জন্য তার একটা দরদ আছে। তো এই যে প্রত্যেক মানুষের ভিতর যে প্রবৃত্তিগুলি চাপা থাকে, সেগুলি যদি একটা চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করে, যদি একটা জীবন হিসেবে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, তখন তো তাদের সঙ্গে আমি কথা বলবোই। তো এই যে তিনি সহজ একটা
বাতাবরণ সৃষ্টি করে মানুষকে কথার জালের ভিতর না ফেলে এই কলাকুশল যে কলকবজা সাহিত্যের তার ভিতর দিয়ে নিয়ে একটা বুদ্ধিভিত্তিক চর্চায় না ফেলে খুব সরল সহজভাবে প্রতিদিনের জীবনযাপনের চিত্রগুলির মাধ্যমে ছোট ছোট ছবি এঁকে যদি তিনি সেগুলি প্রাণবন্ত করতে পারেন, আর সবচেয়ে বড় জিনিস তার গল্পের যে টান টান উত্তেজনা থাকে, একেবারে ধরে রাখার ক্ষমতা, এটি কজনের আছে? এই সবগুলির যোগফল তাকে জনপ্রিয় করেছে। আর একটা জিনিস, দুটো জিনিস বলে শেষ করি, পরে আবার বলবো। একটা হচ্ছে তরুণদের ভিতরে যে সমস্ত চিন্তা ঘুরপাক খায়, তরুণদের ভিতরে যে সমস্ত চিন্তা ঘুরপাক খায় সেগুলি তিনি খুব প্রকৃষ্টভাবে বুঝতে পারতেন। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকের ভিতরে একটা স্মৃতি কাতরতা থাকে, যাতে আমরা নস্টালজিয়া বলি, গ্রামের প্রতি, ফেলে আসা জীবনের প্রতি, কোনো একটা দৃশ্য যেটি আপনার পরিপূর্ণ না হতেই মিলিয়ে গেছে জীবনের। হয়তো কাউকে আপনি দেখেছেন এক ঝলক, সেই দেখার মধ্যে যে একটা খণ্ড লুকিয়ে ছিল তার সম্পূর্ণটা আপনি আবিষ্কার করছেন। এই যে প্রাপ্তি অপ্রাপ্তির গল্প যেটি নস্টালজিয়ার ভিতরে মানুষের জমা থাকে, এইগুলি তিনি অবমুক্ত করেছেন। ফলে প্রত্যেকটি গল্পে একেবারে ঢুকে পড়ার একটা আমন্ত্রণ তিনি প্রথম থেকে দিয়ে রাখতেন, এবং এই সহজ সরলভাবে টেনে নেওয়ার ক্ষমতাটা যেটি একদম পুরোনো দিনের গল্পকারদের ছিল, সেটি তিনি প্রদর্শন করেছেন নতুনভাবে। ফলে তরুণরা যখন একটা ক্ষুধা ছিল যে একটা গল্প আমি চাই যে আমাকে অধিকার করে রাখবে, তিনি তা দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য যোগফলগুলি এক হয়ে যাওয়ায় তিনি জনপ্রিয় হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমি একটুখানি এর সাথে যোগ করতে চাই যে 1994 সালে প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখাটি যখন ভোরের কাগজে প্রকাশিত হয়েছিল, অনেকেই বিস্মিত হয়েছিলেন, আমিও হয়েছিলাম। এ কারণে যে তার মতো একজন বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যারা অধিকাংশই হুমায়ুন আহমেদের জনপ্রিয় হওয়ার যে ব্যাপারটি সেটিকে নেতিবাচক ভাবে দেখতেন, কিন্তু প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম সেই সময় ইতিবাচক ভাবে দেখেছেন। এবং আজকে সে ঘটনার প্রায় 26 বছর পরে এসে প্রফেসর ইসলাম যে সেই ইতিবাচকতায় দাঁড়িয়ে আছেন এবং ব্যাখ্যা করলেন, সেই জিনিসগুলো আমাদের দর্শকদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসব। এবার একটু লতার কাছে যাই। লতা, আপনি তো হুমায়ুন আহমেদের লেখা, তার নির্দেশিত, পরিচালিত ও নাটকে, সিনেমায় কাজ করেছেন। এই যে সেগুলো যখন অনেক অনেক দর্শক নন্দিত হয়েছে, তখন আপনার কি মনে হয়েছে যে মানে ওই ওই সিনেমা বা নাটকের কোন বিষয়গুলো আসলে দর্শককে টানতো, একটু কি বলবেন? আম হুমায়ূন আহমেদ, আমি বলব পুরোপুরি একজন স্টোরি টেলার। উনি আ আপনার আ চলচ্চিত্র করেছেন, সেখানেও আ গল্প আছে। সেই গল্পগুলো উনি একজন খুব সুনিপুণ এবং দক্ষ স্টোরি টেলার এর মতোই বলে গেছেন। আর বলেছেন নাটকে বা ওনার যাবতীয় গল্পে তো অবশ্যই। কিন্তু সেই স্টোরি টেলিং এর ভেতরে উনি নিজে থাকতেন। সেই জিনিসটা একটা বড় বিষয়। আর বাঙালি মধ্যবিত্ত জীবনীকে উনি এমনভাবে চিত্রায়িত করেছেন, এমনভাবে বলেছেন, আম যে কথা মনজুরুল ইসলাম ভাই বললেন, সেই জিনিসগুলো আ আমি আমি সাক্ষী। ওনার নাটকের ডায়ালগের কথা বলব। ছোট, ছোট ডায়ালগ। হুমায়ূন আহমেদের নাটক করার খুব আনন্দ ছিল। আমাদের কখনোই মুখস্থ করতে খুব একটা বেগ পেতে হয়নি। কখনো বড় কোনো ডায়ালগ না, ছোট, ছোট ডায়ালগ, কথার পিঠে কথা। ঠিক একটা কথার সাথে যেমন আরেকটা কথা আসে, "কেমন আছো?" "ভালো আছি।" এই ধরনের কথার পিঠে কথা দিয়ে, দিয়ে ছোট, 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 ছোট ডায়ালগ, এবং সেই কথাগুলো এই যে মধ্যবিত্ত জীবন আমরা দেখেছি, বিশেষ করে আমার কিছু নাটক, যেসব নাটকের সাথে আমি কাজ করেছি, সেখানে এই মধ্যবিত্ত জীবনের মানুষের এবং বাংলাদেশের আমি বলব অলম ক শতভাগের মানুষেরই কথা প্রায় সেখানে আছে। বেশিরভাগ মানুষের হৃদয়ের কথা, অভাবের কথা, অভিযোগের কথা, জীবনের না পাওয়ার কথা, এবং যে না পাওয়াকে কেন্দ্র করে তার জীবন আ বৃত্তায়িত হয়, জীবন ঘুরতে থাকে এবং সে সামনে এগিয়ে যায়। কিন্তু না পাওয়াটা কখনো ভোলেন না বা ভোলে না। তো সেই সমস্ত আ অপ্রাপ্তির কথা এবং মানব জীবনের যে হতাশা, বেদনা, দুঃখ, তার মধ্যে দিয়েও যে মানুষ হাসে, কাঁদে এবং জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়,
সেই জিনিসগুলো সবসময় দেখিয়েছেন। আর উনার সব গল্পে, সব লেখাতে কোনো না কোনোভাবে একটা জায়গায় গিয়ে মানুষ ভীষণ একাত্ম হয় এত বেশি, যেমন আপনারা জানেন যে আম আমার কিছু নাটকে বিশেষ করে অ্যা উম আজ রোববার নাটকের বা বাকের ভাইকে যখন ফাঁসি হয়, তখন সারা বাংলাদেশে একটা সাংঘাতিক রকমের একটা সংগ্রাম শুরু হয়ে গেল। আমাদের বহুব্রীহির নাটকে যখন ডাক্তার আম চলে গেল, কেন ডাক্তারকে বোকা দেখানো হলো। এজন্য একেবারে মেডিকেল কলেজের ছাত্ররা তারা সব আন্দোলন শুরু করল। আ মানুষ দূর-দূরান্ত থেকে যে যেখানে আছে বহুদূর থেকে তার একটি বই পড়ে তাকে ভালোবাসতে শুরু করেছে। এই যে ব্যাপারটা যে, এই যে একাত্ম হয়ে যাওয়া, আমার মনের কথাটা যে কথা অনেক গভীর গোপনে আছে, যে কথা আমি বলতে পারছি না, সেই কথা একজন লেখক বলে দিচ্ছেন আরেকটি চরিত্রের মুখ দিয়ে। তখন আমার ওই গল্পটি পড়বার পরে আমার অশ্রু সিক্ত হচ্ছে আমার চোখ। এই যে মানুষের এই যে অ্যা একাত্ম হয়ে যাওয়াটা, এই যে মানে এই তার অনুভূতিকে স্পর্শ করা। অনুভূতিকে স্পর্শ করা, জীবনকে স্পর্শ করা সামগ্রিকভাবে। অভাব, অভিযোগ, সংসারে মধ্যবিত্ত পরিবারের একজন বাবার ডায়ালগ গুলো কেমন হয়, একজন মায়ের ডায়ালগ কেমন হয়, একজন আত্মীয়স্বজনের তাদের ফন্দি ফিকির। এই যে বলছেন যেখানে খায়ের ভাই থাকে আমাদের এই নাটকে, উনি এসে বলেন যে, আ "আপনি হলেন বটবৃক্ষ। আপনার ছায়ায় আমরা সবাই এসে বসবো, পাখিরা যেমন বটবৃক্ষে বসে। আমি আমার নাতনিকে নিয়ে আসিছি। এখানে আমি থাকবো। আমি তো যাবার কথা ভাবতেছি না।" হ্যাঁ? এই দেখেন গ্রামের মানুষ কিন্তু এসে এভাবেই ওঠে। আবার ওই ডায়ালগের মধ্যে আছে মামার চরিত্র দিয়ে বলাচ্ছে, মামার মুখ দিয়ে বলাচ্ছে, সিন্দাবাদের ভূতের মতো দুলাভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। এ তো আর যাবার কোনো নাম লক্ষণ দেখছি না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে। আমরা সবসময় দেখতে পাই। গ্রাম থেকে যখন আমাদের গ্রামের আত্মীয়স্বজন আসে, তখন কিন্তু কলাটা, মূলাটা, একটা কাঁঠাল, একটা হাঁস, মুরগি এসব নিয়ে আসে। উনার নাটকে এই সমস্ত জীবন তুলে আনা। আসলে সামগ্রিকভাবে মানুষের জীবনকে ছুঁয়ে যাওয়া উনার এটি ছিল তার প্রধান বৈশিষ্ট্য। তরুণদের তো কথা বলেছি বা জানি আমরা যে তরুণদের মনের ভেতরে একটা রহস্যের পৃথিবী আছে। হুম, হুম, হুম। হুমায়ূন ভাই কিন্তু চিরতরুণ। উনার ভেতরে ওই ভূতের ভয়, ভূতের খেলা, তারপরে এই উনার এই পশু-পাখি পালা, তারপরে গাছপালা তো ছিলই। তারপরে দেখেন নুহাশপল্লীতে উনার একটা ওই আলাদা করে একটা ভূতের ঘর আছে। সেখানে আ মাঝার তো সাক্ষী অনেক কিছুর মাঝার কাছে নিশ্চয়ই শুনবো সেসব। তো এই ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন, ভয় দেখাতে ভালোবাসতেন, ভয় পেতেও ভালোবাসতেন। আর নানা রকম পাগলামি উনার ভেতরে ছিল, যেগুলো আসলে প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের ভেতরে সুপ্ত থাকে। অনেক সেসব ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা একটু মাজারুল ইসলামের কাছে আসি। আপনার কাছে আমি হুমায়ূন আহমেদের বইয়ের এই প্রকাশ সংক্রান্ত কিছু জিনিস জানতে চাইবো। ১ম এ একটুখানি জানি যে আপনি হুমায়ূন আহমেদের মোট কতগুলো বই প্রকাশ করেছেন? আমরা প্রায় ১২০ টির মতো বই প্রকাশ করেছি হুমায়ূন আহমেদের। আচ্ছা। যদি আমি বলি যে ধরুন আমাদের হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে শরৎচন্দ্র যিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক বলে আমরা জানি, তিনি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করলেন। তারপরে প্রায় ৪০-৫০ বছর ধরে তিনি কিন্তু অনেক জনপ্রিয় একজন লেখক। আর শরৎচন্দ্রের মৃত্যুর ঠিক ১০ বছর পরে হুমায়ূন আহমেদের জন্ম হলো এবং আমরা দেখেছি মোটামুটিভাবে ১৯৭৪-৭৫ সাল থেকে হুমায়ূন আহমেদ আমাদের বিশেষ করে বাংলাদেশে পরবর্তীকালে পশ্চিম বাংলাতেও বিপুলভাবে জনপ্রিয়। এই যে শরৎচন্দ্র এবং হুমায়ূন আহমেদের যে জনপ্রিয়তা, সেটি যদি আমরা বই প্রকাশের মাপকাঠিতে দেখি, তাহলে কি একটু আপনি একটা পর্যালোচনা করে আমাদেরকে বলতে পারেন যে আপনারা তার কত লক্ষ বা কত কোটি বই কপি ছেপেছেন? এবং বা শরৎচন্দ্র আসলে কত সংখ্যক বই তার বিক্রি হতো বা এরকম একটা নিরিখ তৈরি করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে ১ম এই যে বিষয়টি হচ্ছে যে শরৎচন্দ্রের সাথে যদি আমরা তুলনা করি, শরৎচন্দ্র যে সময়ে জনপ্রিয় ছিলেন, সেই সময়ে আ
পাঠকের সংখ্যা যদি বিচার করা হয় এবং তার একটি বইয়ের বিক্রির কথা যদি আমরা চিন্তা করি, যে যে পরিমাণ বই পাঠকের হাতে যেত, সেই তুলনায় হুমায়ুন আহমেদের সংখ্যাটি অনেক বেশি, বেশ কয়েক গুণ বেশি। মানে তার একটি বই আমরা ২১-এর বইমেলায় ৬৫,০০০ কপি পর্যন্ত বিক্রি করেছি ২১ দিনের বই, মানে ২৮ দিনের বইমেলাতে। এটি কিন্তু একটি বিস্ময়কর ঘটনা। এটি শুধু বাংলাদেশে না, আমি মনে করি যে এটা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিরল ঘটনা, যে কোনো বই মানে ২৮ দিনে ৬৫,০০০ কপি বিক্রি হতো। তো এটা মানে আমার কাছে যেটা মনে হতো, যে কথাগুলো কিছুক্ষণ আগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বললেন এবং লুৎফুর লতা বললেন, সেই সূত্র ধরে আমিও যেটা বলতে চাই, যে আসলে তিনি মানে মানুষের, পাঠকের ঠিক চাহিদাটা কি সেটা বুঝতেন। পাঠকের নারীকে স্পর্শ করে তিনি লিখতেন, যেটা পড়লে মনে হতো যে আমার চারপাশের গল্প আমি শুনছি, আমার পরিবারের গল্প শুনছি, আমার পাশের বাড়ির গল্প শুনছি, আমার বন্ধুর গল্প শুনছি। তো এরকম একটা বিষয় থাকতো তার লেখার মধ্যে হয়তো, এবং সে কারণেই মানে তার এই বিপুল জনপ্রিয়তা অর্জন হতো। যেমন ২১-এর বইমেলায় সবসময় তাকে একটা প্রশ্ন করা হতো যে আপনি বাংলা সাহিত্যে বিশাল পাঠক সৃষ্টি করেছেন, আপনার কারণে ২১-এর বইমেলা আজকে প্রাণবন্ত। তো উনি কিন্তু সবসময় এটা বিনয়ের সঙ্গে এই কথাটি প্রত্যাখ্যান করতেন। উনি বলতেন যে না, আমি বাংলা সাহিত্যের পাঠক আমি আসলে সৃষ্টি করতে পারিনি। আমি যদি বাংলা সাহিত্যের পাঠক সৃষ্টি করতে পারতাম, তাহলে যে পাঠকরা আমার ৬৫,০০০ বই কিনছে, যে ৬৫,০০০ পাঠক, এরা কিন্তু অন্যান্য লেখকদের বইও কিনতো। তো আমি সেটা হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু দুর্ভাগ্যজনক যে সেটি হয়নি। যেটা হয়েছে যে আমি আমার পাঠক তৈরি করতে পেরেছি, এবং এটি একটি সত্য ঘটনা যে একই সঙ্গে দেখা যাচ্ছে যে একই স্টলে ২১-এর বইমেলায় মানে হুমায়ুন আহমেদের বই যেভাবে বিক্রি হচ্ছে, পাঠকের কাছে যাচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য বইগুলো পাঠক সেইভাবে স্পর্শ করছে না। এটি তার একটি সম্মোহনী ক্ষমতা ছিল বলে আমি মনে করি আর কি। কারণ তার মানে একটা জিনিস যদি আমরা এইভাবে চিন্তা করি, যে দেখেন যে হুমায়ুন আহমেদ পৃথিবীতে আসার আগে তখনও কিন্তু টিনের চালে বৃষ্টি পড়তো, তখনও ভরা জ্যোৎস্নায় চারপাশ আলোকিত হতো, তখনও বৃষ্টিতে কদম ফুল ফুটতো। কিন্তু এই জ্যোৎস্না এবং বৃষ্টি যে উপভোগ করা যায়, এই জিনিসটি কিন্তু হুমায়ুন আহমেদ তার লেখায়, তার নাটকে, সিনেমায় তিনি বারবার তিনি দেখিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন যে এগুলো শুধু দেখার জিনিস না, এগুলো উপভোগ করার জিনিস। এরকম ছোটখাটো নানা বিষয় এগুলো উনি এত সুন্দরভাবে তুলে ধরতেন তার লেখায়, যেটি আমার মনে হয় যে প্রধান কারণ হতে পারে তার এই জনপ্রিয়তার। আমি যদি এই সাথে আরেকটু প্রশ্ন করে রাখি, আপনি কি বলবেন যে তার কোন গ্রন্থটি সবচেয়ে বেশি কপি বিক্রি হয়েছে এ পর্যন্ত? এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত বই হচ্ছে রূপার পালঙ্ক। আচ্ছা, সংখ্যাটি কেমন হবে কপি? এই বইটিও যে ২১-এর বইমেলায় প্রায় ৬৫,০০০ কপি বিক্রি হয়েছিল, পরবর্তীতে এটি এখন প্রায় ১,০০,০০০ কপির কাছাকাছি হবে, আচ্ছা প্রায় ৯০-৯৫,০০০ আচ্ছা, মতো বিক্রি হবে। তাহলে কি তার কোনো বই ১,০০,০০০ কপির বেশি যায়নি এখনো? না, ১,০০,০০০ কপির বেশি যায়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য একটা ধারণা হলো, আমাদের দর্শকরা বুঝতে পারছেন যে আসলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় যে লেখক, তার কত কপি বই বিক্রি হয়। আমি এবার একটু প্রফেসর ইসলামের কাছে যাব। স্যার, আপনার কি মনে আছে যে তার একটা উপন্যাস আছে দূরে কোথায়, মানে যেটাতে ওসমান নামে একজন চরিত্র আছেন, সেই ওসমানকে আমরা দেখি যে তিনি আসলে একজন লেখক, এবং বইটির ভূমিকায় হুমায়ুন আহমেদ নিজে লিখেছিলেন। লক্ষ্য করলাম এই উপন্যাসে আমি নিজের কথা বলতে শুরু করেছি। আমি এই প্রসঙ্গটি এই জন্য আনছি যে আমাদের অনেক সময় মনে হয় যে সব উপন্যাসে কি হুমায়ুন আহমেদ আসলে নিজের কথাই বলেছেন? আপনি একজন সাহিত্য সমালোচক হিসেবে এটিকে কিভাবে দেখেন? নিজের কথা সব উপন্যাসে বলেছেন সেটি বলা যাবে না, বরঞ্চ পৃথিবীটা তার কাছে যেভাবে ধরা দিয়েছিল সেই ছবিটা তিনি আঁকার চেষ্টা করেছেন একান্ত নিজের মতো করে। তাতে মনে হতে পারে যে তিনি সেখানে উপস্থিত। তো সেই জন্য ভালো যারা লিখেন, যারা জনপ্রিয় হন এবং ভালো লেখেন, একই সঙ্গে যেভাবে বর্ণনাটা শুনলাম তার কেন তার জনপ্রিয়তা, যদি সেভাবে উনি লিখতে পারেন তাহলে সেখানে তার উপস্থিতি একটা থেকেই যায়। কারণ তার মতো করে তো যেটা মাঝার বললেন, জ্যোৎস্না এইভাবে কেউ দেখায়নি। বৃষ্টি বিলাস যে হতে পারে এটি বাঙালি বহুদিন থেকে জানে। আমরাও ছোটবেলায় বৃষ্টির সময় মাঠে ঘুরে বেড়াতাম, এখনো দেখি আমার বাসা থেকে আবাহনী মাঠ দেখা যায়, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টিতে আনন্দ পাচ্ছে। কিন্তু লেখাতে যে বৃষ্টি বিলাস ফুটে উঠতে পারে সেটা তো তিনি দেখিয়েছেন। ফলে যখনই বৃষ্টিতে মানুষ ভিজছে
মনে হয় যেন সেখানে হুমায়ুন আহমেদ আমাকে নিয়ে যাচ্ছেন। তার কারণটা হচ্ছে তিনি একটা ওই ঘটকের মতো ভূমিকা পালন করেছেন। প্রস্তুত ছিল মানুষ এটির জন্য, জিনিসটাও প্রস্তুত ছিল, তিনি সেটা নিয়ে এসেছেন, অনুঘটকরা যে কাজটা করে থাকে। তো সেই যোগসূত্র তিনি প্রতিষ্ঠা করেছেন জীবনের সঙ্গে, মানুষের প্রতিদিনের জীবনযাপনের, যার ফলে তাকে একটা অবধারিত উপস্থিতি হিসেবে আমাদের মনে হয়েছে। আর কিছু উপন্যাসে তিনি তো অবশ্যই আছেন। আমি মনে করি যে উপন্যাসগুলি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, সেগুলিতে তিনি কোনো না কোনোভাবে নিজেকে উপস্থাপিত করেছেন, এবং সেখানে তার ব্যক্তিগত যে নিষ্ঠা ছিল এই ইতিহাসের প্রতি, যে ভালোবাসা ছিল দেশটার প্রতি, যে বেদনা ছিল এত মানুষের মৃত্যুর জন্য, সেই বিষয়গুলি তিনি একেবারে সুন্দরভাবে সাজিয়ে উপন্যাসগুলি তৈরি করেছেন। ফলে তার মুক্তিযুদ্ধের জ্যোৎস্না জননীর গল্প তিনি তো সবখানেই আছেন সেখানে। এমনকি দেয়াল নামে যে শেষ উপন্যাসটা, যেটা নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল, প্রশ্ন উঠেছিল, যেটি- মানে কোর্টে হ্যাঁ, গিয়েছিল। পরে হ্যাঁ, আমি মনে করি সেটাও তিনি একটা ঋণ শোধের জন্য সেটি করেছিলেন। মধ্যাহ্নটা তিনি একটা ঋণ শোধের দায় নিয়ে করেছিলেন। মধ্যাহ্ন যখন লিখছিলেন তখন এক পর্যায়ে তার শারীরিক অসুস্থতা ধরা পড়ে, এবং তিনি চিন্তিত ছিলেন তিনি এটি শেষ করতে পারবেন কিনা। তার কাছ থেকে শুনেছি তিনি একটা ঋণ শোধের মতো এই উপন্যাসটি মধ্যাহ্ন লিখেছেন। মধ্যাহ্ন তো একটা অসাধারণ অসাধারণ উপন্যাস। এটি কোনো জনপ্রিয়তার মাপে আমি ফেলবো না, জনপ্রিয় হয়েছে কারণ তার লেখার গুণে, কিন্তু এটিতে ধ্রুপদী সাহিত্যে যে সমস্ত গুণ থাকার কথা, জনজীবনে যে দ্বন্দ্বগুলি, এই সাম্প্রদায়িক শক্তিগুলি, অপশক্তিগুলি যেভাবে মানুষকে বিভ্রান্ত করে, গ্রামের ভিতরে সহজ মানুষকে প্রতারিত করে, এই বিষয়গুলি তিনি সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এই নানান তন্ত্র যেভাবে মানুষকে শোষণ করে, এই ধরুন আপনি বিভিন্ন তন্ত্র যেগুলি যে কোনো রাষ্ট্র ব্যবস্থায়, যে কোনো দেশের, যে কোনো সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় তাকে পুরুষতন্ত্র ধরুন একটি তন্ত্র, সেটিও তো নারীদের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে যায়। তারপর ধনতন্ত্র, সেটি তো গরিবের সমস্ত গ্রাস কেড়ে নেয়। তো এই বিষয়গুলি হুমায়ুন আহমদ খুব নিষ্পৃহভাবে, কোনো ধরনের রাজনৈতিক চিন্তা থেকে নয়, কোনো ধরনের সমাজ সংস্কারকের চিন্তা থেকে নয়, বরঞ্চ একেবারে তার নিজস্ব একটা দৃষ্টিকোণ থেকে, একটা দায়বদ্ধতা থেকে, সাধারণ মানুষের কাতার থেকে দাঁড়িয়ে তিনি বিষয়গুলি ব্যাখ্যা করেন। তো সেখানে তিনি যে এই বিষয়গুলির ব্যাখ্যার দায়িত্ব নিয়েছেন, ওই দায়িত্ব তো তিনি ভুলতে পারেন না। তিনি একজন লেখক, এবং লেখকের কাজ হচ্ছে দেখা, দেখানোর, এবং দেখানোর সঙ্গে চিন্তার একটা মিলন ঘটিয়ে দেয়া। এই বিষয়টা তিনি খুব সুন্দরভাবে করেছেন, কিন্তু প্রকাশ্য কোনো ঘোষণা দিয়ে করেননি। সেই জন্য তাকে আমরা পাই। আর তাছাড়া গল্প বলার যে ঐতিহ্যের কথা বললাম, আপনি নিজের শৈশবের কথা ভাবুন, যখন কেউ গল্প বলছেন, আপনি গল্প থেকে গল্প কথাকে আলাদা করতে পারবেন না। এটা বড় একটা শিল্পের গুণ হচ্ছে, আপনি যেমন ইয়েটসের একটা একটা কবিতায় আছে যেখানে তিনি বলছেন, হাউ ক্যান ইউ নো দ্য ডান্সার ফ্রম দ্য ডান্স। একজন নৃত্যশিল্পী নাচছেন, তার থেকে নৃত্যকে আলাদা করবেন কিভাবে? একজন গান গাইছেন, তার থেকে গানটা আপনি আলাদা করবেন কিভাবে? যদি আপনি গানটা আলাদা, শিল্পী থেকে ওই হ্যাঁ, যে যে শিল্পকে তিনি উপস্থাপন করছেন তাকে বিচ্ছিন্ন করে ফেলা যায় না। একেবারেই না। তবে ওই আরেকটা কথা যে দূরে কথা উপন্যাসটাতে হ্যাঁ, হ্যাঁ। তিনি এই ভূমিকাটায়, তিনি একজন লেখকের বর্ণনায় লিখেছেন সেটি, সেখানে লেখক যে হুমায়ুন আহমদ তিনি বলছেন, কিন্তু সেই লেখক যে কোনো একজন তরুণ লেখকও হতে পারেন। হুম, ওই লেখকের চরিত্রটি তিনিও ধারণ করতে পারেন। হুম। যেরকম লতা যে চরিত্র অভিনয় করছে, সেখানে আরেকজন অভিনয় করতে পারেন, এবং দুজনের অভিনয় পার্থক্যের ভিতর প্রমাণিত হবে কে এটাকে বেশি জীবন্ত করেছে। সেই ধরনের তিনি যখন লেখকদের নিয়ে চলে আসতেন গল্পে, তখন সেই লেখকের ভূমিকা হুমায়ুন আহমদ একভাবে নিতেন, আর আহ্বান জানাতেন তরুণদের, আপনারাও এই লেখকের জুতোয় পা রেখে হাঁটুন এবং পৃথিবীটাকে দেখুন, তার চোখ দিয়ে দেখবেন আপনার দেখার ভিতর সততাটা পরিষ্কার হবে। দেখা এবং দেখানোর ভিতর যদি একটা সংযোগ না থাকে, যদি সেখানে সততার অভাব হয়, যদি চালাকি থাকে, তাহলে সেই সাহিত্য মানুষ বেশি দিন গ্রহণ করবে না। এটি মনে রাখতে হবে। একজন বড় লেখকের কথা বলি, আমাদের হাসান আজিজুল হক অথবা আমাদের সৈয়দ শামসুল হক, তারা ধ্রুপদী পর্যায়ে সাহিত্য লিখেছেন, কিন্তু এই ভূমিকাটি পালন করেছেন। তাদের দেখার এবং দেখানোর ভিতরে কোনো অস্বচ্ছতা ছিল না। সেজন্য তারাও জনপ্রিয় হতে পারতেন যদি আমাদের প্রত্যেকেই ওই মাঝার যেটি বলল, যে শুধু হুমায়ুন আহমেদের বই না কিনেই যদি আমাদের সেরকম সামর্থ্য থাকতো অনেকের বই কেনার, এবং সেরকম একটা শিক্ষার সংস্কৃতি থাকতো যে পড়ুন পড়ুন এবং পড়ুন, তাহলে হয়তো তাদেরও আমরা জনপ্রিয় বলতে পারতাম, যদিও তারা নিজেদেরকে কখনো সেই দাবিতে একমত হবেন না।
দুটো একটা যে বিষয়, এই বাকের ভাই কিন্তু আজ রোববারে নয়, এটা কোথাও কেউ নেইতে বাকের ভাই ছিলেন। আর শরৎচন্দ্র 1938 সালে মারা গিয়েছিলেন। হ্যাঁ, মারা গিয়েছে। আমি কি জন্ম? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা একটু mistakenly হ্যাঁ। সরি আমি। আর আরেকটা জিনিস হচ্ছে, হুমায়ুন আহমেদের অনেক বই 1 লক্ষ কপির বেশি বিক্রি হয়েছে, এটা পাইরেটেড সংস্করণ। যদি আচ্ছা, সেগুলি আমরা ধরে নিই, যে অন্য প্রকাশ বের করেছে, আবার অনেকে অন্য প্রকাশে এটা মেরে দিয়ে বই ছাপিয়ে দিয়েছে। এবং হ্যাঁ, এমনও দেখেছি বইমেলাতে বাইরে হুমায়ুন আহমেদের বই বিক্রি হচ্ছে কোনো হ্যাঁ। একটা সময় যখন তিনি জীবিত ছিলেন। তো বাইরে যত বই বিক্রি হচ্ছে, ভিতরে প্রায় সমান পরিমাণ বই বিক্রি হচ্ছে। ফলে আমি তো মনে করি হুমায়ুন আহমেদের অনেক বই হয়তো 1.5 লক্ষ পাঠকের হাতেও পৌঁছে গেছে। যাওয়ার কথা। মানে তিনি জনপ্রিয়তার যে তুঙ্গে পৌঁছেছিলেন, সেখানে আমার মনে হয় যে 1 লক্ষ সংখ্যাটি একটু যেন কেমন কম লাগে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এ আর আপনার জন্য একটা প্রশ্ন আছে। প্রশ্নটা করেছেন তবারক হোসেন। উনি আমাদের টরন্টোরই একজন লেখক। বর্তমানে সম্ভবত ঢাকাতে আছেন। তিনি বলেছেন, নন্দন তত্ত্বের উপর অধ্যাপক ইসলাম স্যারের একটি বই পড়েছি। জানতে চাই হুমায়ুন আহমেদের লেখা এই নন্দন তত্ত্বের প্রয়োগ কতখানি? একটু কি ইঙ্গিত করবেন? অবশ্যই আছে। নন্দন তত্ত্ব তো জীবনের সৌন্দর্যকে প্রকাশ করা, এবং সৌন্দর্যকে আমি ওই যে বললাম ধ্রুপদী মাপে প্রকাশ করতে পারি, আবার সৌন্দর্যকে আমার প্রতিদিনের জীবন ধারণে প্রকাশ করতে পারি। কামরুল হাসানের ছবিতে একটা ছবি আছে, একটি মেয়ে এই জানলার পাশে বসে একটু শরীরটাকে মানে মুখটাকে একটু সাজিয়ে নিচ্ছে, প্রসাধন নাম। এটা কামরুল হাসান না জয়নুল আবেদিন, এই মুহূর্তে আমার মনে নেই, দুজনের একজন হবে। তারা তো মানুষের একেবারে জনজীবনের ভিতরের উত্তাপটাকে গ্রহণ করেছেন। তো এই যে একটি মেয়ে যখন কিছুক্ষণের অবসরে গ্রামের মেয়ে প্রসাধন করছে, এর ভিতর যে নন্দন তত্ত্ব, এটির তুলনা তো আমি একেবারে একটা বড় যাকে বলে মেক ওভার সেলনে একজন প্রসাধন নিচ্ছেন, এটার সঙ্গে আমি সেটাকে বসাতে পারি না। আমার তো ওই মেয়েটির প্রসাধনটাকে অনেক নান্দনিক মনে হয়, কারণ তার জীবনের স্পর্শ সেখানে আছে। যে সৌন্দর্যে জীবনের স্পর্শ থাকে, যেটি কলা কৈবল্যপাদের একেবারে তর্কে পড়ে একটা পরিশোধিত, পরিমার্জিত, পরিশ্রুত একটা সত্তা হিসাবে বিরাজ করে না, সেটাও তো সৌন্দর্য। আমার মায়ের মুখের যে আদলটা আমি ধরে রাখছি, সেটা কিন্তু প্রসাধন চর্চিত আদল নয়, এটি তার প্রতিদিনের ছবি। সেটি যে সৌন্দর্য আছে, আমি তো তার এই সেজেগুজে তিনি মা স্কুলে যেতেন, কিছুটা মুখে প্রসাধন দিতেই হতো তাকে, এটা তো একটা চর্চার বিষয়। কিন্তু আমার মনে হয় সেই মুখ থেকে আমার বেশি প্রিয় মুখ হচ্ছে প্রতিদিনের মা যখন হয়তো গল্প বলতেন, অথবা একটা রান্না করছেন, রান্নাঘরে গিয়ে ঘর্ম ঘাম ক্লান্ত একটা মুখ দেখতে পাচ্ছি, সেটিকে আমার বেশি অন্তরঙ্গ মনে হতো। তো হুমায়ুন আহমদ এই অন্তরঙ্গ জীবন দৃষ্টির যে ছবিগুলি দেখিয়েছেন, অন্তরঙ্গ জীবন দৃষ্টির প্রক্ষেপণ করেছেন, সেগুলিকে আমি মহৎ নান্দনিক বলবো। আর নন্দন তত্ত্বের একটা বিষয় হচ্ছে আমার মনটাকে একটু পরিশোধিত করে ফেলে। আমার প্রতিদিনের বাস্তবতার এই জল কাদা থেকে সরিয়ে আমাকে একটা উন্নত মানে স্তরে নিয়ে যায়। সেই উন্নত স্তরটা যে একেবারেই ধ্রুপদী উন্নত চিন্তার স্তর তা তো নয়। আমার গ্রামের বেশিরভাগ মানুষের জীবনে তো সেই সুযোগটা আসেই না তাদের। কিন্তু তাদের কি নন্দন তত্ত্ব নেই? তাদের জীবনে কি সৌন্দর্য নেই? নিশ্চয়ই। জীবনানন্দ দাশের কবিতায় কি সৌন্দর্য নেই? যে সৌন্দর্য জীবনানন্দ দাশ এঁকেছেন, সেটি তো আমার মনে করি যে অনেক বড় কবিও আঁকতে ব্যর্থ হবেন। হ্যাঁ। তো সেই নন্দন তত্ত্বের চর্চা হুমায়ুন আহমদ করেছেন। তবারকে ধন্যবাদ। তবারক তো কানাডা এবং বাংলাদেশ 2 দেশেরই মানুষ, গল্প লেখেন। ঠিক আছে। আমি একটুখানি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন রাখি। আপনি তো কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। আপনার পিএইচডির বিষয় ছিল তো ইয়েটসের কবিতা। এক্সে কবিতা, এবং সেখানে ইমানুয়েল সুইডেনবর্গ, হ্যাঁ, এক সুইডিশ দার্শনিক, হ্যাঁ, তার দর্শনের প্রভাব। তো হ্যাঁ। 5টি বছর আমি কানাডায় ছিলাম, সেখানে আমার একমাত্র সন্তানের জন্ম হয়েছে। কাজে কানাডার প্রতি আমার আলাদা একটা আবেগ আছে। যাওয়া হয়নি, আবার যাওয়া হয়নি। আমি এখনো সেই কিংস্টন শহরটি, এখন রাজরাজার ব্যাপার, কুইন্স ইউনিভার্সিটি, কিংস্টন ইত্যাদি, এবং আমি যেখানে থাকতাম, আমি তো প্রিন্সেস স্ট্রিট তার পাশেই। তো এই রাজরাজারা শহরে আমি খুবই একটা আনন্দ পেয়েছি। 5টি বছর অসাধারণ। আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের টরন্টোতে একজন লেখক আছেন সুজিত কুসুম পাল। তিনি বাংলায় একটি গ্রন্থ লিখেছেন, ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ। ও আচ্ছা, বাহ। তিনি
একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটার উত্তর সম্ভবত আমাদের মাজহারুল ইসলাম বলতে পারবেন। আপনি তো দেয়াল উপন্যাসটি প্রকাশ করেছিলেন। হুম, দেয়াল জি। উপন্যাসটি যখন প্রকাশ হয় তখন সুজিত কুসুম পালের প্রশ্নটি হচ্ছে এরকম যে এটি প্রশ্নটা একটু নিচে নেমে গেছে। আচ্ছা, মানে উনি প্রশ্ন করছিলেন যে এটি নিয়ে যে প্রথম আলোতে আমরা দেখেছি যে একটা প্রশ্ন উঠেছিল, সে পরবর্তীকালে কি দেয়ালের ওই যে বিষয়টার উপরে আলোকপাত করে কোর্ট পর্যন্ত গিয়েছিল সেটি কি পরিবর্তন করা হয়েছিল? একটু কি বলবেন মাজহারুল ইসলাম? না, এটা আসলে পরিবর্তন করা হয়নি। এটা ঠিক উনি যেভাবে লিখেছিলেন সেভাবেই বইতে পরিবর্তিত হয়েছে। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা এবারে আরেকটু এই লুৎফুন্নাহার লতার কাছে আসি। লতা, আমরা যদি বলি যে তার টিভি সিরিয়াল এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়ময়, আজ রবিবার অসম্ভব জনপ্রিয়। মানে টেলিভিশনের কোনো নাটক তার আগে আমরা এরকম করে জনপ্রিয় হতে দেখিনি। আপনি তার কোন কোন নাটকে ছিলেন এবং কেমন করে সেই জায়গাগুলোতে আপনার অনুভব ছিল, সম্পৃক্তি ছিল, যদি একটু বলেন? আমি হুমায়ূন ভাইয়ের নাটক 'এইসব দিন রাত্রি'তে আমার ১ম ওনার সাথে কাজ করা, এবং তখন আমি মাত্র ইউনিভার্সিটি শেষ করে ঢাকায় এসেছি এবং নাগরিকের সাথে নাটক করছি মঞ্চে। তো নূর ভাই একদিন রিহার্সালে নাগরিকের আম আমাদের নিজস্ব রিহার্সালে বললেন যে, "কালকে তোমাকে একটু আসতে হবে টিভিতে।" তখন ওই আইএফএসি ব্যাংকে চাকরিও করছি। তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কখন আসবো?" তো বললেন যে, "বিকেলে।" গেলাম। তারপরে দেখা হলো, যাই হোক। তো সেটাও একটা খুব মজার একটা বোর্ড রুমে একটা মিটিং হচ্ছিল। তো আমিও তখন তো ঢাকায় নতুন। আর সবাইকে অত ভালো করে সবার সাথে অত পরিচয় হয়নি। তো রিহার্সাল ঠিক না, এটা একটা মিটিং ছিল। তো গিয়ে দেখছি হুমায়ূন ভাইকে তো চিনি না, বসে আছেন। তো মোস্তাফিজ ভাইকে চিনি আগে থেকেই। তার আগে আমি আরো টিভিতে কাজ করেছি। তো মোস্তাফিজ ভাইয়ের সামনে দাঁড়ালাম, তো বলে ২ টি ক্যারেক্টার আছে। একটা হচ্ছে এই বাড়ির এইসব দিন রাত্রির বাড়িতে একটা বউ আসবে। হুম? সেই বউটার চরিত্রটা এখনো আছে। আর আছে এই বাড়িতে একটা মেয়ে, কিন্তু মেয়েটার অনেক একটু ইয়ে থাকবে, আ ছেলে মানুষই থাকবে, একটু বায়না থাকবে। সে এক জাদুকরের প্রেমে পড়বে। এরকম একটা ব্যাপার-ট্যাপার। তুমি কোনটা করবে? জিজ্ঞাসা করছে। তো আমি বললাম যে, "আমি তো জানি না নাট্যকার, যিনি নাট্যকার তিনি বলতে পারবেন। আমি হুমায়ূন ভাইকে মনে করি নাই যে উনি হুমায়ূন ভাই। কারণ উনি বসে আছেন, ছোটখাটো একটা মানুষ, মনে হচ্ছে একটা ছেলে বসে আছে ওখানে কেউ।" তো যাই হোক, কিছুক্ষণ পরে যখন আমি আমি বললাম যে, "আমি তো বলতে পারব না কোন চরিত্রটা আমাকে, তুমি কোনটা চাও?" তা আমি বলছি, আমি বলব না, যেটা আমাকে মানাবে। যেটা, যেই রোলটা আমি নিলে আমাকে মানিয়ে যাবে।" তখন হুমায়ূন ভাই বলছে, "এর বুদ্ধি আছে?" যাই হোক, তখন ও মোস্তাফিজ ভাই উনার দিকে তাকিয়ে বললেন, "হ্যাঁ, হুমায়ূন ভাই কি বলেন তাহলে ও কি কোন রোলটা করবে?" তো হুমায়ূন বলছে, "বউটা।" হ্যাঁ? তারপরে এভাবে উনার নাটকে আসলাম। এইসব দিন রাত্রিতে। আ এই পুরো নাটকটাতে কাজ করার একটা অন্যরকম আনন্দ ছিল। হুমায়ূন ভাই আমাদের সাথে আমাদের মতো হয়েই থাকতেন। আম এই নাটকে আমরা সবাই যখন আসতাম, প্রতিদিনের শুটিং এ এসে উনি অনেক আগে আসতেন। এসে মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে অপেক্ষা করতেন, বসতেন। উপরে প্যানেলে বসতেন যখন আমাদের শুটিং গুলো হতো, টেকিং হতো। সেই সব সময় তো হুমায়ূন ভাই নিজে নাটক করতে শুরু করেননি। নিজে পরিচালনা করতে শুরু করেননি। সেটা তো ১ম দিকের, আপনারা জানেন যে এইসব দিন রাত্রি মোটামুটি ১ম দিকে নাটক উনার। তারপরে বহুব্রীহিতে কাজ করেছি উনার। অয়ময়তে উনি চেয়েছিলেন আমাকে। কিন্তু সেই সময় আবার আ আমি আ আরেকটি ধারাবাহিক নাটকে কাজ করছিলাম। 'কোন কাননের ফুল' ইমদাদুল হক মিলনের। সেই নাটকটিতে কাজ করছিলাম। টিভিতে এরকম নিয়ম ছিল যে একটা কাজ যিনি করছেন তাকে সেখান থেকে উম তুলে নিয়ে আরেকটা নাটকে কাজ করতে দেওয়া, ওটা নিয়ম ছিল না। নীতিগতভাবে বোধহয় এটাই ছিল। তো হুমায়ূন ভাইয়ের খুব আফসোস হচ্ছিল যে এইখানে নূরের সাথে আমার লতাকে দরকার ছিল। খুব উনি তখন বলেছেন। কিন্তু যাই হোক, টিভির নিয়মের জন্য আর ওটা সম্ভব হয়নি। আর এই তো এছাড়া আরো
ছোট, ছোট নাটক অনেক করেছি। 'শেকড়' নামে একটি নাটক, 'উৎসব' নামে একটি নাটক হুমায়ূন ভাইয়ের ছিল। আরেকটি নাটক ছিল 'একা'। এই নাটকটির কথা এই যে হুমায়ূন ভাইয়ের যে অদ্ভুত একটা আম মানসিক জায়গা থেকে উনি আ চরিত্রগুলো বুঝতে পারতেন। আমার চরিত্র ছিল নিশাত নামে ওই বাড়িতে একটি মেয়ে। ওই বাড়ির দাদা মারা যাচ্ছেন সেই রাতে। হ্যাঁ? রাতের ১ম প্রহরে দাদা অসুস্থ, বেশি অসুস্থ হচ্ছেন। সবাই তাকে ঘিরে আছে। চারিদিকে ফুপুদেরকে খবর-টবর দেওয়া হচ্ছে। আর আমার চাচী আবার এর মধ্যে আমার চাচাতো ভাইয়ের জন্য ছেলে দেখতে মেয়ে দেখতে যাচ্ছে। আবার আমাকে সাথে নিয়েই যাচ্ছে। কিন্তু ওই চরিত্রটি যে নিশাত সে আবার একটু, একটু তার চাচাতো ভাইয়ের প্রতি দুর্বল। এবং এই যে একটি রাতের গল্প। পাশের বাড়ির মেয়েটি হচ্ছে সুবর্ণা। সে আসে কিন্তু দাদার কোনো একটা অজ্ঞাত কারণে এই পাশের বাড়ির মেয়েটির প্রতি তার একটা মমতা থাকে। যাই হোক তারপরে এমন হচ্ছে যে যেই রাতে দাদা মারা যাচ্ছে, সেই রাতে যে কতগুলো ঘটনা, অদ্ভুত সব ঘটনা ঘটছে। দাদা মারা যাচ্ছেন, একটা রুমে সবাই সেখানে জড়ো হয়েছে। তারপরে পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনা হয়েছে, দাদা তাকে দেখতে চেয়েছে। আবার দাদা বলছেন, "তোর দাদির গয়নার বাক্সটা আন।" সেখান থেকে ২ টো কানের দুল দিয়ে, গয়না দিয়ে বলছে যে, "এগুলো ওকে পরা।" তো সেই রাতে ওকে পরানো হলো। আবার আকাশ ভেঙে ভীষণ বৃষ্টি আসছে। মেঘ করেছে। সেই নিশাত একটি চিঠি লিখছে চাচাতো ভাইয়ের কাছে। ভালোবাসার চিঠি। মানে কি অদ্ভুত যে একটা মানুষ যখন মারা যাচ্ছে, তো পাশাপাশি সেই বাড়ির মানুষরা কেউ কিন্তু জানে না যে আসলে দাদা আজকেই মারা যাবেন। ফলে নিত্যনৈমিত্তিক জীবনের যা কিছু তাদের খাওয়া-দাওয়া হচ্ছে, আবার বাড়িতে হুজুর ডেকে আনা হয়েছে কোরআন খতম দেওয়ার জন্য। তারপরে ফুপু এসে ঘরে ঢুকেই বলছেন, সুবর্ণাকে দেখে বলছেন যে, "এই মেয়ে, পাশের বাড়ির মেয়ে না তুমি? তুমি এখানে ঘুরঘুর করছো কেন এত রাতে? তুমি বাড়িতে যাও।" মানে এই আচ্ছা, যে তার 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 নাটক ছাড়া আপনি কি তার কোন সিনেমাতে কাজ করেছেন? না, আমি তার কোনো ছবিতে কাজ করিনি। না। ঠিক আছে। তাহলে আমরা আবার আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমরা একটু বিজ্ঞাপনে যাব। বিজ্ঞাপনে যাওয়ার আগে প্রফেসর ইসলামের জন্য আমাদের একটি মন্তব্য আছে। আমাদের টরন্টোর লেখক, উনি বাংলাদেশে বর্তমানে রয়েছেন, সুরজিৎ রায় মজুমদার। তিনি বলেছেন, "অস্বীকার করব না, হুমায়ূন আহমেদকে ভালো লাগলেও তেমন কোনো উচ্চ আশা ধারণ করতাম না।" সেটি অধিকাংশ এই সুরজিৎ এবং যারা একটু নিজেদেরকে সাহিত্যের বোদ্ধা পাঠক মনে করে তারা সবাই এরকমই ভাবতেন, ধারণ করতেন না। স্যারের মূল্যায়ন যথার্থ, বিশেষ করে তার কাজের মধ্যে জাদু বাস্তবতার দিকটি তেমন করে ভেবে দেখিনি। এটি আমার বোধে একটি বড় সংযোজন। স্যারকে আমার প্রণাম জানাই। ধন্যবাদ সুরজিৎ আপনাকে, আপনার প্রণাম স্যার নিয়েছেন। অনেক ধন্যবাদ সুরজিৎকে। হ্যাঁ, আমরা এখন একটু মাজাহারুল ইসলামের কাছে যাব। তাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে আমরা যদি হুমায়ূন আহমেদের গ্রন্থ প্রকাশের ক্রমটাকে হিসেব করি, আমরা দেখব যে তার প্রথম প্রকাশিত উপন্যাস নরকে ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল। যদিও তার প্রথম রচিত উপন্যাস হচ্ছে শঙ্খনীল কারাগার। এই যে নন্দিত নরকে প্রকাশিত হয়েছিল, আমরা জানি যে অধিকাংশ লেখক, নতুন লেখক, তখন তো হুমায়ূন নতুন লেখক, সেই নতুন লেখকের প্রকাশক পেয়ে বই প্রকাশ করা অনেক কঠিন একটি কাজ, এবং সেই কঠিন সময়টি হুমায়ূন আহমেদের মতো মানুষকেও কিন্তু অতিক্রম করতে হয়েছিল। এর পরবর্তীকালে এসে একটা সময় আমরা দেখলাম যে অন্য প্রকাশ থেকে মানে হুমায়ূন আহমেদের অধিকাংশ বই প্রকাশিত হচ্ছে। এই যে হুমায়ূন আহমেদ লেখক এবং প্রকাশক মাজাহারুল ইসলাম, এই সম্পর্ক সংযোগ এর ইতিহাস একটু যদি আলোকপাত করেন। হ্যালো, মাজাহারুল ইসলাম মনে হয় একটুখানি তার তার শব্দযন্ত্রে অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু প্রফেসর ইসলামের কাছে আসি। স্যার, আপনি নিজে তো কথা সাহিত্য লিখছেন, অনেকগুলো উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন। প্রথম যে গ্রন্থ সেটি তো গদ্য গ্রন্থ ছিল, প্রবন্ধ গ্রন্থ। তারপরে তো আপনার নির্বাচিত গল্প বোধহয় প্রকাশিত হলো। সেই সময় আপনি আজকে যতখানি জনপ্রিয়, যতখানি পরিচিত, সেই সময়ে কিন্তু আপনি সেরকম করে ছিলেন না, আমরা জানি। তো সেই সময় এই যে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ, আবার কম জনপ্রিয় একজন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ব্যাপারটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করতেন?
আমি একেবারে এই বিষয়টি নিয়ে ভাবতাম না। আমি গল্প লিখেছি নিজের একটা শখের কারণে। আমি ছাপাতেও তো আগ্রহী ছিলাম না। আমি প্রথমত উৎসাহী ছিলাম প্রবন্ধ সাহিত্যে, কারণ অলস দিনের হাওয়া যখন লিখি বিশ্ব সাহিত্য নিয়ে তার একটা জনপ্রিয়তা হয়েছিল। মানে তখন যে ভাবছিলাম লেখাগুলো তখন সংবাদে নিয়মিত ছাপা হতো। কিন্তু সংবাদে ছাপা হতো। হ্যাঁ, গল্প লিখেছি অনেক পরে, এবং গল্প নিয়ে আমার খুব একটা উচ্চাসা ছিল সেটি বলা যাবে না। তো আমি নন্দিত নরক নিয়ে একটি বলি। নন্দিত নরকে ওই আহমদ ছফা, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অসম্ভব একজন শিরদাঁড়ার মানুষ। এই শক্ত শিরদাঁড়ার মানুষ তো খুব বেশি দেখা যায় না। আহমদ ছফা যেরকম সেই শক্ত চরিত্রের মানুষ ছিলেন, সেরকম একটা, কি বলবো, মানুষকে উপকার করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতেন। তো তিনি খান ব্রাদার্সে নিয়ে তার পাণ্ডুলিপি ছাপার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর যেটি একেবারে সাংঘাতিক একটি অবাক কাণ্ড, যে আহমদ শরীফের মতো এত বড় একজন পণ্ডিত, যার পাণ্ডিত্য তো তার ছাত্রছাত্রী জানে, আমরা যারা তার ছাত্র ছিলাম না তারাও আমরা জানি যে তিনি কি বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি যখন ভূমিকা লিখে দিলেন এই বইটির, তখনই তো বোঝা গেল যে আসলেই যে আমরা জনপ্রিয় সাহিত্য বলি আর যাই বলি, একটা মাপে সেটি খুব আম, কোথায় যেন খুব ভুল হয়ে যায়। কোথায় যেন একটা একটা ভুল চিন্তা এখানে জড়ো হয়ে, যে জনপ্রিয় হওয়াটা ঠিক কাজের মতো না। এখানে আহমদ শরীফের মতো একজন জ্ঞানী মানুষের পক্ষে হুমায়ুন আহমেদের বই নিয়ে লেখার কোনো কারণ নেই, এই ধরনের চিন্তা ভাবনা অনেকের হয়। না, তো তিনি কিন্তু যখন আমি যদি আপনার এই ভাবনার একটি বিরোধিতা করে একটি কথা বলি, যেটা অধিকাংশ সমালোচকেরা বলে থাকেন যে এই নন্দিত নরক এবং শঙ্খনীল কারাগার, এই দুটি পর্যন্ত তারা মনে করছেন যে সেগুলো মানে সাহিত্য মানে খুবই অতিক্রম করে গেছে, কিন্তু পরবর্তীকালে তার সাহিত্য মান কমে গেছে। ওই ওই পর্যন্ত। এখন এটা আমিও স্বীকার করি, হুমায়ুন আহমেদের সব বই যে একই মান ধরে রেখেছে তা কিন্তু নয়। কিছু কিছু বই তিনি তাড়াহুড়া করে লিখেছেন, তাতে একটা খামখেয়ালি ভাব আছে। কোনো কোনো বই তিনি দ্রুত শেষ করেছেন, সেটিও আমি বুঝতে পারি। কিন্তু বড় হচ্ছে একজন মানুষ ৩০০টার মতো বই লিখেছেন। এখন একজন সাহিত্যিক এক জীবনে ৫টি যদি বই লিখেন মানসম্পন্ন, আর কোনো বই না লিখেন, তাহলে সেই মাপেই তাকে বিচার করা যায়। হুমায়ুন আহমদ তো নন্দিত নরকের মতো আর অন্তত কয়েকটি উপন্যাস লিখেছেন। তার যে অন্তত বাদশাহ নামদার যেরকম একটা উপন্যাস, এটিকে আমি শুধু কি জনপ্রিয় বলবো, নাকি এটা অনেক বড় মাপের একটি অবশ্যই, উপন্যাস বলবো? অবশ্যই। মধ্যাহ্ন, জ্যোৎস্না জননীর গল্প, আমি তো অনেকগুলি বইয়ের নাম করতে পারি। যে বইগুলো, রূপার পালঙ্কের কথা বলা হচ্ছে, আম, আমি বৃষ্টি বিলাস নামে একটা উপন্যাস পড়েছি। সৌরভ নামে একটা উপন্যাস লিখেছিলেন 1984 সালে। তো এই বইগুলি আমি কোনোভাবেই খুব খাটো বলে বলতে পারবো না। আমার একটা সুবিধা ছিল, আমি তো পড়াশোনা প্রচুর করেছিলাম, আমার করতে হয়েছে, ইংরেজি সাহিত্যের অধ্যাপক পড়ে হয়েছে, প্রথমে তো ছাত্র ছিলাম। তো একসময় আমি প্রচুর পড়তাম বাংলা সাহিত্যের, তারাশঙ্কর, এদের এমন কেউ নেই আমি পড়িনি। কাজে আমার মনে হয়েছে যে বিভিন্ন ধারার সাহিত্য রচনা হয়, কারোর সঙ্গে কেউ ঝগড়া করে না। ঝগড়াগুলি আমরা নিজেরা তৈরি করে কোথাও যেন একটা বিভ্রান্তির সৃষ্টি করে রাখি। যে সাহিত্য বাড়ছে, আমেরিকাতে প্রচুর জনপ্রিয় সাহিত্য আছে, তাদেরকে যে একেবারে অবহেলা করা হচ্ছে, মানুষ করছেন তাও নয়। অনেকে আবার যারা খুব বড় সাহিত্যিক, তারাও জনপ্রিয় সাহিত্য লিখেছেন। কাজে ওখানে কিন্তু এই দুটো ঘরানাকে আলাদা করার কোনো আমি প্রয়োজন দেখি না। আর এখন উত্তর আধুনিক যুগে এই বিভাজনটা, হাই ক্লাস এন্ড লো ক্লাস, এটি তো নেই এখন। হাই কালচার এন্ড লো কালচার এটি তুলে দেওয়া হয়েছে। এখনো যারা হাই কালচারে বিশ্বাস করেন, বুঝতে হবে তাদের ভিতরে কোথাও একটা সমস্যা রয়ে গেছে। তারা জনজীবনের স্পর্শটুকু নিতে অস্বীকার করেন। পত্রিকার সাহিত্য তো এক ধরনের জনপ্রিয় সাহিত্য। আমি যে পত্রিকার গল্পগুলি পড়ি, প্রতিদিন আমাকে প্রবলভাবে নাড়া দেয়। তো এগুলিকে আমি অস্বীকার করবো? জীবনে এগুলি ঘটছে না। এই যে মেয়েটি পাশের বাড়ি চলে আসলো, যেটা গল্পটা বললেন আমাদের লতার, এই যে দাদাটি মারা যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন তিনি মারা যাবেন, তার ভিতরে কিছু খামখেয়ালিপনা তৈরি হয়েছে। এটি তার জীবনের শেষ খামখেয়ালিপনা, এবং সেটি কয়েকজন মেনে নিচ্ছেন, কয়েকজন বুঝতে পারছেন না, তার জন্য বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যে কোনো গৃহস্থালিতে আপনি জান এই ধরনের সমস্যা হয়। একটি মেয়ে তার চাচাতো ভাইকে একটি চিঠি লিখে যাচ্ছে, হয়তো তার স্বামীও জানে না। এই ঘটনাগুলি তো ঘটছে আমাদের দেশে। আমরা ভুল না এটা শুদ্ধ না এটা উচিত বা সেই অনুচিত, বিচারে আমরা না যাই। এই এই মূল্য বিচারে গেলেই কিন্তু একটা সমস্যা হয়। মূল্য বিচারে আপনি যাচ্ছেন, আপনার ভিতরে কি সেই মূল্যবোধটা আছে? হুম। তো সেই জন্য যিনি হয়তো একটা সাহিত্যের মান নিয়ে একটা মন্তব্য করে ফেললেন,
আপনি কতটুকু তৈরি হয়ে সেই মন্তব্যটা করেছেন, 1 নম্বর। 2 নম্বর, এই মন্তব্যটিকে আপনি সমস্ত সময় ধ্রুব বলে স্বীকার করেন, এবং সমস্ত জীবনে একটা জিনিস ধ্রুব, এটাই তো এখন প্রশ্ন করা হচ্ছে। না, কিন্তু একজন সাহিত্যের অধ্যাপক এবং সমালোচক হিসেবে আপনাকে তো অবশ্যই মন্তব্য করতে হবে। আমাকে করতেই হবে, এবং আমি তো করি, কিন্তু আমি তো বলবো না যে ইয়েটসকে আমি 50 বছর আগে যেভাবে বিচার করেছি আজকে এখন একইভাবে বিচার করবো না। যেমন শেক্সপিয়ারের নাটক তো আমরা পড়েছি, টেম্পেস্ট নাটক আমরা যখন ক্লাসে পড়ি, ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়, তখন আমাদের এই জিনিসটা মাথাতেই আসেনি যে উত্তর উপনিবেশে একটি পাঠ হতে পারে, যেখানে প্রসপর হতে পারে পুরোপুরি একজন উপনিবেশ সৃষ্টিকারী, এবং ক্যালিবান হচ্ছে একজন উপনিবেশী, একজন দাস। এবং এবং এই অনেক সমালোচক বিভ্রান্ত হয়েছেন যে ক্যালিবানের মুখে সবচেয়ে সুন্দর কবিতাটি কেন দিয়েছেন শেক্সপিয়ার। অনেকে সেটি সরিয়ে নিয়ে আরেকজনের মুখে দিয়ে দিয়েছে। হতেই পারে না, একটা দৈত্যের মুখে কি করে এত সুন্দর কথা শেক্সপিয়ার দিতে পারেন। এখন তো আমরা বুঝি যে তিনি উপনিবেশের পাপগুলি বুঝতে পেরেছিলেন, উপনিবেশের অপরাধগুলি বুঝতে পেরেছিলেন, এবং সেখানে মানুষের যে ব্যক্তিত্ব বিনষ্ট করে, তার সংস্কৃতি নষ্ট করে তাকে দাসে পরিণত করা হয়, এই চর্চার বিরুদ্ধে তিনি একটা শক্ত প্রতিরোধ গড়েছিলেন কি দিয়ে? তার চিন্তা দিয়ে। তো এই টেম্পেস্টের পাঠ তো এই মুহূর্তে এসে একেবারে পাল্টে গেছে। সেই জন্য হুমায়ুন ভাইয়ের গল্পও পাঠ করবে 100 বছর পরে অন্যরকম একটা পাঠ হবে। আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে, অধ্যাপক বলবো না, সাহিত্যের ছাত্র হিসেবে জানি যুগে যুগে পাঠের চরিত্র বদলায়, কারণ যুগে যুগে মানুষের জীবন ধারণ বদলায়। এই দৃশ্য মাধ্যম, এই যে আমরা এখন কথা বলছি, 100 বছর আগে যদি এটি বলতো আপনি জীবিত আছেন, আমরাও আছি, সুব্রত চিঠি লিখলেন যে আপনার সঙ্গে আমি সংযুক্ত হব রাত্রেবেলা, এটা আপনার সকালবেলা, আমি বলতাম সুব্রতর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এখন তো আরো কিছুদিন পর দেখা যাবে যে এর থেকেও সহজ কিছু ডিভাইস বেরিয়ে গেছে, যাতে আপনি আগের দিন জীবন্ত বলে রেখে দিয়েছেন, পরের দিন সেটি জীবন্ত হিসেবে প্রকাশিত হচ্ছে, হতেই পারে। অথবা আপনি হয়তো আরো 100 বছর পরে কোনো সুব্রত হয়তো আরো একটা গ্রহের কোনো লেখকের সঙ্গে সংযুক্ত হতে পারবে। তো জীবন তো এভাবেই এগোয়। তো হুমায়ুন ভাইয়ের জীবনের, আমি শেষ কথাটাই বলি, যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গতিশীলতা। এই সাধারণ জীবন যেটি আমরা মনে করতে পারি একটা গণ্ডিবদ্ধ জীবন, মধ্যবিত্তের, সেখানে কোনো মুক্তি নেই, সেখানে কোনো উদ্ধার নেই, সেই জীবনের ভিতরে যে গতিশীলতা আছে এটি আবিষ্কার করা খুব কঠিন কাজ। তিনি সেটি করেছেন। উচ্চবিত্তের জীবনে গতিশীলতা আছে, আজকে সে চাইলে ব্যাংকক চলে যেতে পারছে। এই দুর্যোগের সময় মানুষ ব্যাংকক চলে গিয়েছে, আমাদের প্রমাণও আছে। কিন্তু একজন গ্রামের মানুষ কোথায় যাবে? কিন্তু তার ভিতরেও যে তিনি এই যে চাঁদের আলোয় নিজেকে বিকশিত করছে, তার গতিময়তা ওই চাঁদের আলোয় বিকশিত হচ্ছে। একটি মেয়ে একটা চিঠি লিখছে, তার ভিতরে সমস্ত জীবনের বদ্ধ দরজাগুলি খুলে সে বেরিয়ে যাওয়ার একটা আমন্ত্রণ পাচ্ছে নিজের কাছে। তো এই যে লুক্কায়িত গতিশীলতাগুলি, এই যে জীবনের ক্রমবিকাশের গল্পগুলি তিনি যেভাবে বলেন, তাতে তরুণরা কেন আগ্রহী হয়েছে? কারণ তরুণরা তো গতিশীলতা চায়। তরুণরা যাকে পছন্দ করে বুঝতে হবে তার ভিতরে গতিশীলতা আছে, তার ভিতরে গল্প বলার একটা টান আছে। সেটি ভালো মন্দ এই বিবেচনা আমি যাব না। এখনো আমাদের কিছু তরুণ আছেন দুর্দান্ত লিখছেন, তাদের অনেকে খুব বেশি পাঠক আছে, অনেকের সেরকম পাঠক জন্মায়নি। তার মানে একজন বড় একজন ছোট এই বিবেচনায় যিনি যাবেন তিনি খুব বড় ভুল করবেন। বলতে হবে যে না, একজন বুঝেছেন কিভাবে গতিশীলতা তৈরি করতে হয়, আরেকজন হয়তো আরো কিছুদিন পর সেটি অন্যভাবে বিকশিত করবেন, বা তাকে আরেকদিন আরেক পাঠক গ্রহণ করবে ওই গতিশীলতার জন্য, যেটি সে এখন হয়তো আবিষ্কার করতে পারেনি। সাহিত্যের এই লুক্কায়িত বিষয়গুলি তো আনন্দে, না হলে তো একটা বই কিনে আমার সমস্ত জীবন চলে যেত। ঠিক তাই, ঠিক তাই। অনেক রবীন্দ্রনাথ বদলাননি? রবীন্দ্রনাথও বদলিয়েছেন, তো প্রচুর বদলেছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মাজারুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ফাঁকে আমি মাজারুল ইসলামের কাছে যাওয়ার আগে একটা মন্তব্য একটুখানি পড়ে শোনাবো। এটি করেছেন আমাদের ঢাকা থেকে বিশিষ্ট কবি ও অনুবাদক গৌরাঙ্গ মহন্ত। তিনি লিখেছেন, কথাশিল্পী হুমায়ুন আহমেদের অসাধারণ মূল্যায়ন মনোগ্রাহী হয়ে উঠেছে। সৈয়দ মনিরুল ইসলাম স্যার সহ সকল আলোচকের অন্তরঙ্গ অবলোকন আমাদের দিগন্তকে প্রসারিত করছে। ধন্যবাদ গৌরাঙ্গ মহন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি একটু মাজারুল ইসলামের কাছে যাব। আপনাকে আমরা এর আগে একটা প্রশ্ন করেছিলাম, ওই শব্দযন্ত্রের অসুবিধার জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা একটু মানে যে প্রশ্নটার প্রথমটার উত্তর একটুখানি প্রফেসর ইসলাম করে দিয়েছেন। মানে এই যে শঙ্খনীল কারাগার নন্দিত নরকে, এই সময়টাতে অন্য একজন নতুন লেখকের মতো হুমায়ুন আহমেদকেও কিন্তু বই প্রকাশের যে চ্যালেঞ্জ সেটিকে মোকাবেলা করতে হয়েছে।
কিন্তু একটা পর্যায়ে এসে অন্য প্রকাশের সাথে তার সংযোগ ঘটে। যখন আপনার সাথে সংযোগ ঘটে সে সময় কি তিনি যথেষ্ট মানে জনপ্রিয় পরিচিত হয়ে উঠেছেন এবং সেই ইতিহাসটা কেমন একটু কি বলা যায় আমাদের দর্শকদের জন্য? আমার সাথে যখন পরিচয় ঘটে এটি 1999 সালের ঘটনা, এবং উনি 1999 সালের আগেই যথেষ্ট পরিমাণে জনপ্রিয় তখন হয়ে উঠেছেন। আমাদের সাথে যেটা পরিচয়ের সূত্রটা ছিল এরকম যে আমি ওনার একটি বই করার আগ্রহ প্রকাশ করি সে একজন লেখকের মাধ্যমে। তো তিনি তখন এটি অ্যাভয়েড করার জন্য উনি বললেন যে 10 লক্ষ টাকা যদি ওনাকে আমরা অগ্রিম প্রদান করি তাহলে উনি একটি পাণ্ডুলিপি আমাদেরকে দেবেন। আমরা তখন মাত্র শুরু করেছি অন্য প্রকাশ। তো এটি আসলে উনি পরবর্তীতে যেটা বলেছিলেন যেটি আসলে উনি অ্যাভয়েড করার জন্য বলেছিলেন, কারণ তখন 2-3 লাখ টাকার বেশি উনি নিতেন না একটি বইয়ের জন্য। তো এই বইয়ের বিষয় নিয়ে যখন তার সঙ্গে কথা বলতে যাই, আলোচনা করি, তখন এক পর্যায়ে তিনি সামনে কিছুদিন পরেই ঈদ সংখ্যা, উনি বই আমাদেরকে দিবেন, এটা সম্মত হলেন, একটি ধারাবাহিকভাবে লিখবেন। শুভ্র বলে যে উপন্যাসটি পরবর্তীতে বেরিয়েছিল, যেটি অন্যদিন পত্রিকায় লিখবেন। প্রথম বই। প্রথম বই মানে না, প্রথম বই হওয়ার কথা ছিল, কিন্তু আচ্ছা। তখন উনি বাংলাদেশে কোনো ঈদ সংখ্যায় লিখতেন না। উনি লিখতেন পশ্চিমবঙ্গের থেকে প্রকাশিত দেশ পত্রিকায়, তখন উনি নিয়মিত লিখছেন শারদীয় সংখ্যায়। তো আমি ওনাকে বললাম যে আপনি আমাদের ঈদ সংখ্যায় যদি একটা উপন্যাস দিতেন। তো উনি বললেন যে দেখো আমি তো বাংলাদেশে কোনো পত্রিকায় লিখি না, এবারে এখানে লিখলে আমার বইয়ের বিক্রি কমে যাবে, তো আমার প্রকাশকরা আপত্তি করে। তা আমি তখন বললাম যে স্যার এই বিষয়টা মনে হয় সঠিক না, কারণ পত্রিকার যে পাঠক পড়ে এবং বইয়ের পাঠক সম্পূর্ণ আলাদা, বরং পত্রিকার মাধ্যমে একটা প্রচার ঘটবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এই দেশের একজন বড় লেখক, আপনি বাংলাদেশের কোনো ঈদ সংখ্যায় লিখবেন না, এটি স্যার একটু কেমন দেখা যায়, বা আপনি পশ্চিমবঙ্গের পত্রিকায় লিখবেন। তো উনি আমার এই যুক্তিটাতে খুবই রকম, মানে উনি তো খুব যুক্তিবাদী ছিলেন, যুক্তি পছন্দ করতেন। উনি এটা পছন্দ করলেন, উনি বললেন যে তোমার যুক্তি তো খুবই শক্তি স্ট্রং, আচ্ছা বড় কবে তোমাকে লেখা দিতে হবে। এরপরে উনি লেখা দিলেন, পত্রিকায় প্রকাশিত হলো, সেটির নাম হচ্ছে রূপার পালঙ্ক। 21-এর বইমেলায় প্রকাশিত হলো, এবং যেটি আমি বললাম যে প্রায় 65,000 কপি আমরা বইটি বিক্রি করলাম। তখন তার অন্য কিছু প্রকাশকরা তখনও কোনো বই ওনার 30-35 হাজার কপির বেশি বিক্রি হতো না। তো এখন 2-1 জন প্রকাশক তাকে যে বললেন যে স্যার আসলে এত কপি বই তো বিক্রি হয়নি, এটা আপনাকে খুশি করার জন্য তারা বলছে। তো হুমায়ূন আহমেদ যেটা আমাদেরকে ওই দিন সন্ধ্যায় যেটা বললেন যে অমুক প্রকাশক তো এসে আমাকে এরকম বললো, তো আমি তাকে কি বলেছি শোনো, আমি বলেছি যে আমি তো বুদ্ধিমান মানুষ, ওরা যদি 30,000 কপি বিক্রি করে আমাকে বলে 65,000 কপি বিক্রি করেছে, আমার তো কোনো সমস্যা নাই, কারণ ওরা তো আমাকে রয়্যালিটি দেবে 65,000 কপি। তো তো এটা আসলে একটা প্রধান বিষয় ছিল যে মার্কেটিং পলিসিটা ছিল আমাদের ডিফারেন্ট। আমরা যখন শুরু করি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে, আমরা যেভাবে মার্কেটিং করতাম সেই মার্কেটিংটা অন্য প্রকাশকরা করতেন না আর কি। কারণ যে কোনো বই পাঠকের কাছে পৌঁছানোর জন্য যে মার্কেটিংটা গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত কারণে দেখা যেত যে আমাদের এখান থেকে যে বইগুলো প্রকাশ হচ্ছে সেগুলো অন্যান্য জায়গা থেকে প্রকাশিত বইয়ের থেকে প্রায় 10-15 হাজার, কোনো কোনো ক্ষেত্রে 20,000 কপি বেশি হতেন আর কি। তো এক পর্যায়ে উনি ওনার যেটা উনি বলতেন সবসময় যে আমি তো বুদ্ধিমান মানুষ, হ্যাঁ আমি আমার বই যেখানে বেশি বিক্রি হবে আমি তো সেটাই করব। তো এবং সেটাই উনি এক পর্যায়ে হলেন যে দেখা গেল যে তার অধিকাংশ বই তিনি অন্য প্রকাশ থেকে প্রকাশ করছেন, কিন্তু মানে হয়তো বইয়ের মানে জনপ্রিয়তা তার আগেও ছিল, ওই সময় জনপ্রিয়তাটা আরো বেড়ে গেছে তার, মানে এটা যে শুধু আমাদের কারণে আমি বলবো না, এটা তো সময়ের সাথে সাথে তার পাঠক বৃদ্ধি পেয়েছে, এবং একই সঙ্গে আমাদের মার্কেটিং পলিসি সবকিছু মিলায় একটা জায়গায় ওনার বইয়ের বিক্রি চলে যায়। আচ্ছা মাজারুল, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমি জানি না এই প্রশ্নটির উত্তর দেয়া আপনার জন্য মানে যৌক্তিক হবে কিনা বা আমার প্রশ্নটি করা যৌক্তিক হবে। সেটি হচ্ছে যে অনেক পাঠক তারা একটু মানে বিভ্রান্ত যে আসলে হুমায়ুন আহমেদ একটি বইয়ের জন্য কি পরিমাণ টাকা নিতেন। বলা কি যায় শেষের দিকে এসে উনি আসলে কি কোটিতে গিয়েছিলেন নাকি না কোথায়? না 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 না, এরকম কোনো বিষয় ছিলেন না আসলে। মানে আমরা ওনাকে যে 10 লক্ষ টাকা দিয়েছিলাম একটি বইয়ের জন্য, মানে এটি ছিল সর্বোচ্চ মানে অগ্রিম। এটা তো আসলে উনি আমাদেরকে অ্যাভয়েড করার জন্য বলেছিলেন, হ্যাঁ 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 কিন্তু নর্মালি একটা স্ট্যান্ডার্ড যেটা ছিল যে 5 লক্ষ টাকা উনি অগ্রিম নিতেন। আর হ্যাঁ। একটা পর্যায়ে যখন মানে আমাদের সাথে তার যে বোঝাপড়াটা শুরু হলো এবং একসাথে পথ চলা শুরু হলো, তখন এটা কোনো এরকম কোনো টাকার অঙ্ক ফিগার ঠিক ছিল না। ওনার যখন যা প্রয়োজন হতো আমরা ওনাকে দিতাম। যেমন ওনার একটা গাড়ি কিনবে উনি।
একটা গাড়ি কিনবে, ওনার কাছে তখন পর্যাপ্ত টাকা নেই। তো আমি ওনাকে ওই গাড়িটা তখন কিনে দিলাম। হ্যাঁ, একটা তার কিছুদিন আগে লীলাবতী উপন্যাসটা প্রকাশ হয়েছে। লীলাবতী উপন্যাসের রয়্যালিটি প্রায় 15 লক্ষ টাকার মতো আসে। আমি ওনাকে গাড়ি কিনে দিলাম 22 লক্ষ টাকায়। তো আহ, সম্পর্কটা এই পর্যায়ে ছিল আর কি। তো হুম। আসলে মানে কোটি টাকা রয়্যালিটি একটি বই থেকে কখনো হয় মানে সম্ভব না এটা। এটা কখনো সম্ভব ছিল এই না। বাজারে এরকম কিছু চালু আছে, সেটা ভাবলাম যে আপনি যেহেতু আজকে স্টুডিওতে আছেন, আপনার না, না। মাধ্যমে আমরা একটু জেনে ফেলার চেষ্টা করি। আমরা একটু লতার কাছে যাই। লতা, আপনি তো এই যে নাটকগুলো নিয়ে হুমায়ুন আহমেদের সাথে অনেক কাজ করেছেন, এবং উনার নাটকে যখন শুটিং হতো হুম, অধিকাংশ সময় তো উনি থাকতেন। হুম। এই যে একজন ব্যক্তি হুমায়ুন আহমেদ এবং আপনি একজন অভিনেত্রী, এই যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন অনুভব করা, আহ পরস্পরের কেয়ারিং করা, সেই জায়গাটাতে হুমায়ুন আহমেদ আসলে কেমন ছিলেন একজন একজন মানুষ হিসেবে? আহ, হুমায়ুন ভাইকে আমরা যারা শুরু করেছিলাম সেই সময়ে, বিশেষ করে টেলিভিশনের কাজ করা, সেই সময়টাতে হুমায়ুন ভাই কথা কম বলতেন। হুম, শুরুতেই পরিচয়ের শুরুতেই কারোর সাথে খুব বেশি কথা বলতেন না। কিন্তু উনি ভীষণ রকমের স্টাবার্ন ছিলেন। ওনার কোনো নাটকের কোনো ডায়ালগ, ওই যে ছোট ডায়ালগ, তার মধ্যে একটা কথা বলবো, একটা ঘটনা বলবো। সেই সময়ে একটা সিনেমা হয়েছিল, সেখানে আ আমাদের আম আ অভিনেতা ইয়ে আম হাসমত, হাসমত বা টেলিসামাদ কেউ একজন বলে, নায়িকা যখন হেঁটে যায় ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, তার দিকে তাকিয়ে সে বলবে যে, "একা, একা নাকি?" তো তখন রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি চারিদিকেই কিন্তু ওই একা নাকি শব্দটা খুব চলতো। সবাই এই মেয়েদেরকে দেখলেই বলতো, "একা নাকি?" এটা একটা দুষ্টুমি ছিল। তো একটা ডায়ালগ ছিল এইসব দিনরাত্রিতে, যে আমার ননদ যে হলো শাহানা অপু সরকার, তো ওকে ও তো বিয়ে হলো অন্য জায়গায়। ও চলে গেল। তো মাঝে মাঝে বাড়িতে আসে। দরজা খুলে আমি বলবো, "শাহানা একা নাকি?" তো শাহানা এটাতে আপত্তি করল আমাকে। আমাকে কানে বলল কি, "তুমি দরজা খুলে বলবে, একা এলে?" তো আমি ওরকম দরজা খুলে বলছি, "একা এলে?" কাট। তারপরে বলছে, "এই টেক, এটা আবার টেক করতে হবে।" আবার দরজা খুলে আবার বলছি, "একা এলে?" আবার কাট। কিছু বলছে না। তো উনি বসে আছেন উপরে, মোস্তাফিজ ভাইয়ের সাথে উপরে বসে আছেন প্যানেলে, এবং কি ৭-৮ বার এটা কাট হলো, কিন্তু কেউ কিছু বলছে না। তো আমি বুঝতে পারছি না যে সমস্যাটা কি আমার ভুল হচ্ছে? না টেকনিক্যাল কোন সাইডে ৪ টা ক্যামেরা কাজ করছে এক নাগাড়ে। তো ৩ নাম্বার স্টুডিওতে টিভির। তো দেখি কিছুক্ষণ পরে ৫-৭ বার হলো, ঠিক করা হলো না। তখন ২ জনে নেমে এসছেন। উনি আর মোস্তাফিজ ভাই ২ জনে নেমে এসছেন। নেমে এসে উনি কিছু বলছেন না। মোস্তাফিজ ভাই বলছেন, "লতা, ডায়ালগটা কি দেখছো? ওখানে কি আ একা, একা না কি আছে না?" তো তখন আমি তো জানি। কিন্তু আমি অপুকে বাঁচানোর জন্য, যেহেতু অপু, তখন আমি বলছি, "ও আচ্ছা, আমি দেখছি।" তারপরে মোস্তাফিজা বলছে, "না, ওই যেটা আছে ওটা বলতে হবে।" তখন আমি আবার আস্তে করে দুজনার সামনেই বলছি যে, "আসলে ইউনিভার্সিটি এলাকায় এরকম ছেলেরা মেয়েদেরকে দেখলে টন্টিং করে। এভাবে বলে। একা নাকি?" তো এটার জন্য শাহানা একটু লজ্জা পাচ্ছে। তো সেই উনি কিন্তু চুপ করে সব শুনলেন। কিচ্ছু বললেন না। আমি ভাবলাম ভালোই। ও তো চুপচাপ চলে গেল, কিচ্ছু না। এখন আবার আমি দরজা খুলে বলছি, আমি তো ভাবছি যে আমি তো বলে ফেলেছি ওনাকে, যেটা আমি একা নাকিটা বললে বাইরে হাসাহাসি করবে লোকে। আর শাহানার এটাতে একটু আপত্তি। তা আমি আবার দরজা খুলে বলছি, "একা এলে?" তখন তখন উপর থেকে এইবার হুমায়ূন ভাই একা নেমে এসেছে। এসে বলছে, "লতা, ওই যেটা আছে ওইটাই বলেন।" এটা আমি এখন আমি এখনকার ছেলেমেয়েদের কাছে শুনি, হুমায়ূন ভাই ভীষণ ধমক দেন, হুমায়ূন ভাই ভীষণ রেগে যান। আমি এগুলো দেখিনি। আমাদের সময়ে অন্যরকম ছিল। টায়ার্ড থাকতেন খুব, সারাদিনের কাজকর্ম শেষ করে আসতেন। এইসব দিনরাত্রির যে সেটটা ছিল, সেই সেটে একটা ঘর, যে ঘরে বাবা-মায়ের ঘর, একটা খাট ছিল। এই খাটটার মধ্যে উনি ঘুমায় থাকতেন এসে। এবং আমরা সবাই ওনাকে ঘিরে বসে থাকতাম। আবার যখন আমরা ওই নাটকটা করলাম, যে নাটকে আ বহুব্রীহি নাটকে আলেয়া আপা ছিলেন। হুম? তো আলেয়া ফেরদৌসী আপা।
উনি অনেক মজার মজার খাওয়া রান্না করে নিয়ে আসতেন, নুডল বা একটু একটু স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করে আনতেন। তখন ওই সবাইকে উনি খাবারটা দিতেন এবং ওই একদম নির্ঘাত হুমায়ুন ভাই এসে ওই বাবার যে ঘরটা, বাবার ওই খাটটা, ওই খাটটার মধ্যে ঘুমায় থাকতেন। এটা একদম মানে একটা বাঁধা দৃশ্য ছিল। বাচ্চারা আসতো, ওনার মেয়েরা, ভাবি, এবং আমরা সবাই ওখানে বসে গল্প করতাম। শুটিং এর ফাঁকে ফাঁকে ওই রুমটাতে বসে, যখন শুধু ওই রুমে টেক করা হবে ইয়েগুলো, দৃশ্যগুলো, তখনই শুধু ওখানে ওই সেটে আলো জ্বলতো এবং ওখান থেকে আমরা সবাই সরে যেতাম। আর খুব অমায়িক একটা মানুষ ছিলেন, মমতা মাখা কথাবার্তা ছিল, কিন্তু উদ্ভট সব। একদিন স্টুডিওতে আমি আর ডলি আপা ঢুকছি, তো ডলি আপা তো কথা বলতে বলতে ঢুকে আমরা দেখি পিন পতন নীরব, আমরা তো কথাই বলে যাচ্ছি দুজনে, কিন্তু আমি তো তাও ডলি আপার পিছে পিছে একটু ভয়ে কম বলছি। ডলি বলছে, এই কি হচ্ছে এখানে, এই তোর আইসক্রিম ফেলতেছিস কিসের জন্য, এক কামড় করে কে ফেলে দিচ্ছে। আমরা তাকিয়ে দেখি স্টুডিও ঢোকার মুখে ওই জায়গাতে শুটিংটা হচ্ছে। আসলে প্রথমে বুঝতে পারিনি, বড় একটা আইসক্রিমের গাড়ি, সেখানে ওই টগর আর ওর ভাই তোরসা ছিল ওরটা, ছোট যে দুইটা বাচ্চা থাকে আসাদুজ্জামান নূরের, ওদেরকে ওই বাড়িওয়ালা তো একটু পাগলা, সে তো সবসময় একটা একটা বড় বড় বই খুলে এক একটা বিষয় নিয়ে চিন্তা করে, যেটা সে তখন চিন্তা করলো শিশুদের কষ্ট তার সহ্য হচ্ছে না। সেই জন্য উনি হুকুম দিলেন যে এইখানে আইসক্রিম আসবে এবং বাচ্চারা কোনো আইসক্রিম পুরাটা খাবে না, একটা করে কামড় দিবে আর ফেলে দেবে। এটা যে শুটিংটা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই, কারণ ওই দুই বাচ্চা, হ্যাঁ, রেনুমা আর তোরসা, নওয়াজ আলী খানের ছেলে ছিল, এরা দুজন এত খুশি যে কিলকিল করে ওরা হাসছে আর খাচ্ছে, একটু করে কামড় দিয়ে আর ফেলে দিচ্ছে। হ্যাঁ, দুইজনে লাফালাফি করে আইসক্রিম ট্রাকের উপরে উঠে গেছে। তো আমরা ডলি তো বুঝতে পারেন, ডলি এই কি করছে সেখানে, তাড়াতাড়ি সবাই চুপ, আবার সেই দৃশ্য আবার ধারণ করা হলো। তো এই যে উনি চুপচাপ শান্ত মানুষ, তার মধ্যে আবার কোনো কারো যদি কোনো অসুবিধা থাকতো, কোনো ক্যারেক্টারের কোনো কিছুতে বা শুটিং এর প্রবলেমের জন্য, তা আমরা তো সবসময় বলতাম মোস্তাফিজ ভাইকে, কিন্তু উনি মোস্তাফিজ বলতেন, না 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 এটা হবে না, না 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 তোমাকে কালকে থাকতেই হবে, ওখানে এক্সট্রা একটা ইয়ে আছে, থাকতেই হবে, আসতে হবে। তো উনি তখন বলতেন, আচ্ছা থাক, লতার পাঠটা আজকে করে ফেলেন, ওর যে অংশটা কালকে করব আজকে করে ফেলেন। আর লিখতেন না উনি, আগে শুরুতে ছিল যে কয়েকটা পর্ব উনি লিখেছিলেন, কিন্তু যখন দেখলেন যে সারা ঢাকা শহর শুনশান হয়ে যায় মঙ্গলবারে 8টা না 9টার দিকে যেন শুরু হতো নাটকটা, তখন তারপরে উনি বললেন যে না, আমি আগে আগে পরবর্তী এটা লিখবো না, আমি দেখবো যে কোন ক্যারেক্টার, কোন ডায়লগ গুলো মানুষ কিভাবে নিচ্ছে। তারপরে যেমন কাদের নামে একটা, কাদের সে যে সৈয়দ বংশ, চোখে দেয় পকেট থেকে বের করে আর বলে যে আমি কুলির কাম করি না, আমাকে ব্যাগ টানতে বলবেন না, আমি সৈয়দ বংশের পোলা। এই যে জিনিসগুলো, এগুলো উনি দেখতেন যে দর্শক কিভাবে নিচ্ছে, তারপরে সেইভাবে উনি পরবর্তী পর্বগুলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক তিনি একটি মন্তব্য দিয়েছেন, তার নাম হচ্ছে শিরিন উল্লাহ। তিনি লিখেছেন, হুমায়ুন আহমেদের জীবন ঘনিষ্ঠ অনুভূতির গভীরতা কতখানি ছিল সেই বিতর্কে না গিয়ে বরং বলা যায় পাঠকের ইমোশন এবং সেন্টিমেন্টের পালসটা তিনি ধরতে পারতেন অবশ্যই। এবং এর সঙ্গে আমি আর একটা জিনিস যোগ করতে চাই, যোগ করে আমি প্রশ্নটি প্রফেসর ইসলামের কাছে নিয়ে যাব। এই যে সেন্টিমেন্ট, এর সাথে কিন্তু হুমায়ুন একটা জিনিস সবসময় করতেন, সেটা হচ্ছে এক ধরনের রহস্যময়তা জড়িয়ে রাখতেন। একটু আমি ওখানে আমি অ্যাড করবো আপনার সাথে, সেটা একটা নাটক করেছিলাম ওনার সাথে, সেটা ঈদের নাটক ছিল সম্ভবত, ঘটনা সামান্য। সেই নাটকে সেই বাড়িতে বাবার জন্মদিন, তো বড় মেয়ে, আমার রোলটা ছিল, সে তার মেয়ে বাচ্চা নিয়ে এসছে, হাজবেন্ডকে সাথে নিয়ে বাড়িতে এসে অস্থির হয়ে গেছে, বাড়ির সবাইকে অস্থির করে দিয়েছে, আজকে বাবার জন্মদিন, তোরা বসে আছিস কিছু করছিস না, এই চলো। হাজবেন্ড খুব একটু কঞ্জুস টাইপের, হাজবেন্ড কিপটা, তো পয়সা খরচ করতে চায় না। হাজবেন্ডকে বলছে আমরা সবাই শেরাটনে গিয়ে খাবো, মানে 5 স্টার হোটেলে নিয়ে যেয়ে খাওয়াতে হবে।
তো বাড়ির কাজের ছেলেকেও বলেছে চল যাই। তো এই যে ছোট ছোট দৃশ্যগুলো আম, ইয়ে করে, সেইখানে একটা বাড়িতে একটা চোর আসে। হ্যাঁ, এই চোর সে আহ, চোরকে প্রথমে চোর এসে সে ইয়ে থাকে, শুয়ে থাকে কিভাবে যেন খাটের নিচে, পরে একদম মুর্দার মতো হয়ে পড়ে থাকে। তো যাই হোক, পরে সবাই বলছে যে ঘরের মধ্যে একটা লাশ পাওয়া গেছে। কাজের ছেলে দৌড়ে এসে বলছে স্যার একটা লাশ পাওয়া গেছে। তো শাশুড়ি তখন জামাইয়ের দিকে তাকাচ্ছে, নূর ভাইয়ের দিকে তাকাচ্ছে। তো নূর ভাই বলছে আমার দিকে কেন তাকাচ্ছেন? মানে আমার দিকে তাকানোর কারণটা কি? আমি তো খুন করি নাই লোকটাকে। এবং সেই ডেড বডিকে ওরা টেনে টুনে তুলে নামাচ্ছে, কাপড়ে মুড়িয়ে কোথায় রাখবে, কি করবে, একটা ভয়ঙ্কর দৃশ্য এখানে তৈরি হয়ে যায়। এইখানে দেখেন এই চোর কিন্তু পরে জেগে ওঠে। হুম, তারপরে এই চোরকে জিজ্ঞাসা করে ওই বাবা যে আচ্ছা তুমি কেন এসেছিলা, কেন এই কাজ করো? সে কিন্তু তার একটা দুঃখের কাহিনী বলে। এই যে দেখেন, একটা চোর যাকে সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ঘৃণাই করবে, হুম, হুম। কিন্তু ওর ভেতর দিয়ে ওর জীবনের একটা একটা দুঃখকে, একটা বেদনাকে বা অনেক বেদনাকেই একসাথ করে দেখাচ্ছে যে স্যার কোনোদিন পেট ভরে ভাত খাইতে পারি নাই। এই যে মানে অনুভূতিকে স্পর্শ করতে পারা। হ্যাঁ, ঠিক তাই। যে জায়গাটা আমরা ছিলাম প্রফেসর ইসলামের সাথে, স্যার এই যে হুমায়ুন আহমেদের সেন্টিমেন্টকে স্পর্শ করতে পারা এবং তার গল্প উপন্যাসে যে রহস্যময়তা, একদম শঙ্খনীল কারাগারে কিন্তু আমরা দেখেছি ওই যে রাবেয়া আর খোকার যে সম্পর্ক, সে সম্পর্কটা কিন্তু একদম উপন্যাসের শেষে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ওরা আসলে সৎ ভাই বোন। এই যে মিস্ট্রি তৈরি করা, যেই মিস্ট্রি পরবর্তীকালে আমরা কিন্তু আধুনিক সাহিত্যে আরো দেখতে পেয়েছি, এই জায়গাটাকে একটু আলোকপাত করা যায় স্যার, যে এই রহস্যময়তা একজন সাহিত্যিককে আসলে কোন জায়গাতে নিয়ে যায়, কতখানি উচ্চে নিয়ে যায়? আচ্ছা, যে কোনো সাহিত্যের দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অনেক রকম হতে পারে, ব্যক্তিতে ব্যক্তিতে, ধারণার সঙ্গে ধারণার, আদর্শের সঙ্গে আদর্শের, নানান রকমের দ্বন্দ্ব হয় মানুষের ভিতরে। এবং সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে একজন ব্যক্তির নিজের সঙ্গে নিজের। এটি থাকে যে কোনো ভালো সাহিত্য এই দ্বন্দ্বকে নির্ভর করেই বিকশিত হয় এবং পাঠককে কোনো না কোনো দ্বন্দ্বের সঙ্গে সংযুক্ত করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা মুহূর্ত। যে কোনো ভালো সাহিত্য একটা মুহূর্তের সৃষ্টি, ঘুরে ফিরে ওই একটা মুহূর্ত জেগে থাকে, যে মুহূর্তে অনেক কিছু উন্মোচিত হয় একই সঙ্গে। হুমায়ুন আহমেদের যে দ্বন্দ্বের কথাটা বলছি, এই যে একটা মানুষ না খেয়ে আছে, সে যখন এসে তার গল্পটি বলতে শুরু করে, তখন একটা দ্বন্দ্ব প্রকট হয় যে সমাজের বৃত্ত বেড়েছে, কিন্তু এই মানুষটি নিজের জীবিকার জন্য একটা চৌর্য বৃত্তির শরণ নিতে হচ্ছে। ওই দ্বন্দ্বটি যখন ওই পরিবারকে স্পর্শ করে ফেললো, তখন আপনি যাকে বলছেন সেন্টিমেন্ট, মানুষের ভিতরে অনেক ধরনের সেন্টিমেন্ট আছে। সেন্টিমেন্ট কথাটা অনেক সময় হালকা মনে হয়, কিন্তু যে মানুষের জীবনে খুব গভীর কিছু নেই, যে মানুষটি একেবারেই ছোটখাটো একটা জায়গায় থাকে, তার ওই সেন্টিমেন্টটাই তো সম্বল। সে তো বড় দার্শনিক নয় যে জীবনকে ওইভাবে অনুভব করবে। তো আর সেন্টিমেন্ট আমরা বলি বটে, কিন্তু এটাও এক ধরনের মূল্যায়ন আমরা করি, যে এটি হচ্ছে একটু হালকা। যেমন ফ্যান্টাসির সঙ্গে ইমাজিনেশন যেভাবে আলাদা করা হয়, উৎকল্পনার সঙ্গে কল্পনার, তাই না? যে উৎকল্পনাটা হচ্ছে একটা নিম্নতর বৃত্তি এবং কল্পনাটা হচ্ছে উচ্চতর বৃত্তি। আমার মনে হয় হুমায়ুন আহমেদ এই উচ্চ নিচের বিভাজনটা ভুলে গিয়ে যে অত্যন্ত গূঢ় একটা দার্শনিক চিন্তার সঙ্গে এই হালকা একটা চিন্তা, যাকে আমরা সেন্টিমেন্ট বলছি, একখানে করে মানুষের জীবনের একটা যোগফল করার চেষ্টা করেছেন। আপনি সাহিত্যে প্রত্যেক মানুষের যোগফলের একটা গুরুত্ব আছে। একটা কথা বলা হয় সাহিত্যে যে প্রত্যেক চরিত্র গুরুত্বপূর্ণ। আপনি 5টি চরিত্র তৈরি করলেন, একজন প্রধান চরিত্র, বাকি যে অপ্রধান চরিত্রকে আপনি গৌণ করলে চলবে না, তার নিজের ভুবনে তাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। হুমায়ুন আহমেদের নাটকে একজন চোর, একজন খাদক, একজন মানে এমন একজন মসজিদের ইমাম থেকে, হ্যাঁ, প্রতিটি চরিত্রই মানে স্বতন্ত্র ভাবে দাঁড়িয়ে গেছে, এবং জীবন্ত ভাবে। জীবন্ত তো ভাবে। সেটি হচ্ছে একটা। আর যেটিকে আপনি বলছেন যে রহস্যময়তা, সেটি তো আমাদের জীবনে আছে না? এই যে রহস্যময়তা, কিন্তু আমরা সবসময় যে ভূতের গল্প হবে তা না। হ্যাঁ, হ্যাঁ। যেমন এই যে জীবনানন্দ দাশের কথা বারে বারে কেন বলছি,
একেবারে দক্ষিণ বাংলার বরিশালের গ্রামের চিত্রকল্প জীবনে ধারণ করে তিনি একেবারে আধুনিক একটা জগতে প্রবেশ করলেন, কিন্তু সেই চিত্রকল্প ভুলতে পারলেন না। এখনো তার যে গল্প কবিতাগুলি পড়ি মনে হয় এটি কি আসলেই সম্ভব? এই যে একটা দূরের গল্প বলছেন, এই একজন মানুষ হারিয়ে যাচ্ছে তার নিজের ভিতরে, 8 বছর আগের একদিন গল্পটাই শুনুন। যে এই মানুষটি শিশু ছিল, স্ত্রী ছিল, ঘর ছিল, তার কিসের টানে চলে গেল? এত কোনো পরাবাস্তবের গল্প নয়, এটি তার নিজের ভিতরে সে ডাকটা শুনেছে। একদিন রাতে পেঁচা এসে ডাকলো, পেঁচা তো তার একটা একটা শুধু একটা তার বলা যায় একটা প্রতিধ্বনি মাত্র, ডাকটা সে নিজের ভিতরে শুনেছে। তো এই রহস্যময়তা তো আমি ঠিক ভূতের গল্পের মতো করে সাজাবো না। আবার যখন তিনি ভূতকে নিয়ে আসছেন, এবং মাঝার জানে যে আমরা একবার গিয়েছিলাম নুহাসপল্লীতে, তখন ওইখানে ভূতের ভয় দেখানো হতো। তো আমি তো বুঝেছি ভূতের ভয় আসলে নেই কাছে। তারপরে উনি হুমায়ুন ভাই আমাকে বলছেন যে ভাই আপনি এত জ্ঞানী সাইজেন না, আপনি একটু তফাৎ যান, আমি এখানে অনেকেই আছেন তাদেরকে ভয় দেখাতে যাই। এবং জয়ন্ত চট্টোপাধ্যায় ভয় পেয়েছিলেন দস্তুর মতো, এই গল্প হুমায়ুন আমাদের মাঝার জানে। তো উনি কিন্তু ভূত প্রেতেও বিশ্বাস করতেন, প্লানচেটে বিশ্বাস করতেন, উইজা বোর্ডে বিশ্বাস করতেন। এগুলি আমি কোনোদিন আমার বিশ্বাস নেই, কিন্তু এই যে একটা মানুষের নানান রকমের তার ভিতরে বৃত্তি আছে, সেগুলিকে আমি সম্মান করি। যার জন্যে যখন পুঁথি পাঠক যখন পুঁথি পড়েন তার ভিতরে আমি প্রবল একটা আকর্ষণ বোধ করি। আবার যখন সৈয়দ শামসুল হক কথা বলতেন, আমি প্রত্যেকটা কথা একেবারে গিলে খাওয়ার মতো। হাসান আজিজুল হক এখনো যখন টেলিফোন করি, আমি কথা বলি হয়তো 10 ভাগের 1 ভাগ, আর উনি বলেন 90 ভাগ। প্রত্যেকটা কথার আমি মূল্য দিই। তার যে আগুন পাখি, এই ধরনের উপন্যাস আমার মনে হয় লেখা হয়নি বাংলাদেশে। এত সুন্দর উপন্যাস লিখেছেন তিনি। কিন্তু তিনি কখনো এই কথাটি বলবেন না যে একজনকে আমি তার এই সাধারণ সেন্টিমেন্ট জাগাবার জন্য এবং সেটি দিয়ে মানুষকে ধারণ করার জন্য, তার গল্পের কেন্দ্রে স্থাপন করার জন্য তিনি কখনো বলবেন না যে তিনি অন্য কোনো মাত্রায় লিখছেন। তিনি বলবেন যে হ্যাঁ ভিন্নভাবে লিখছেন, কিন্তু তারও একটা মূল্য আছে, তিনি মূল্য দেবেন, তিনি অস্বীকার করবেন না। সৈয়দ শামসুল হক প্রথম দিকে হুমায়ুন আহমদ সম্পর্কে একটা ধারণা যে খুব পরিষ্কার ছিল আমি বলবো না, কিন্তু পরে তিনি যখন পড়তে শুরু করলেন, অনেক অন্তরঙ্গ আলাপ হয়েছে সৈয়দ শামসুল হকের, তিনি স্বীকার করলেন যে হুমায়ুন আহমেদের গল্পের ভিতরে একটা আকর্ষণ আছে, যে আকর্ষণটা তাকে একেবারে অপ্রতিরোধ করে তোলে, তাকে ছেড়ে যাওয়ার মতো। আপনি একটা বই হুমায়ুন আহমেদের এখনো যদি একটা বই হাতে নেন, না পড়ে আপনি ছাড়তে পারবেন না। তো এটিকে যেভাবেই বর্ণনা করেন, এটিকে নেতিবাচক বর্ণনা করার কোনো কারণ আমি দেখি না। তার দুর্বলতা আছে, আমি আগেও বলেছি, তার দুর্বলতা আছে, অনেক সমস্যা ছিল তার, যেগুলি তিনি নিজেও জানতেন, এবং জানতেন বলেই হয়তো সেগুলি বলে দিলে তিনি একটু ক্ষিপ্ত হয়ে যেতেন। তার একটাই আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তার বাড়িতে মাঝহারের অন্য দিনের জন্য। সেই সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছিলেন, কিন্তু সব আমরা এগুলি প্রকাশ করিনি। উনি মাঝে মাঝে খুব বলছেন, আর ভাই আপনার এখন বন্ধ করেন তো, আপনি এত বেশি জেরা করেন, আপনি কি উকিল নাকি? তো এই ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু আবার যখন তার রাগ প্রশমিত হয়ে গেছে তিনি সুন্দর করে বলে যাচ্ছেন। তার সঙ্গে একটা অন্তরঙ্গতা থাকলে বোঝা যেত তিনি নিজেও সচেতন ছিলেন যে তার সব জায়গাতে তিনি সমানভাবে দিতে পারছেন না। তো এটি তো একজন লেখকের সমস্ত জীবনের, এতগুলি বই লিখছেন, 2-1টা বইয়ের সামান্য একটু স্খলন পতন তো হতেই পারে। আমরা এটাকেই ধরে যদি তাকে টান দিতে চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হবে। আমি তরুণ লেখকদের বলবো যে হুমায়ুন আহমদকে পড়বেন, কিন্তু ওই যে একটা কথা আছে যে বড় বড় ওয়াইডলি, মানে প্রচুর মানুষ থেকে আপনি গ্রহণ করবেন, কিন্তু স্টিল ওয়াইজলি। চুরি করবেন খুব বিবেচনার সঙ্গে। তো আমি বলি হুমায়ুন আহমদ থেকে অনেক কিছু গ্রহণ করার আছে, কিন্তু নিয়ে যখন আপনি নিজের মতো করে পরিবেশন করবেন তখন নিজস্বতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি খেয়াল করুন হুমায়ুন আহমদের গল্পের ধারা অনেকে চেষ্টা করছেন নকল করতে, কিন্তু পারবেন না। ওখানে তার স্বাক্ষরযুক্ত, নীলমন্দ গুণের কবিতা স্বাক্ষরযুক্ত, ঠিক কিনা? শামসুর রহমানের কবিতা স্বাক্ষরযুক্ত, আল মাহমুদের কবিতা স্বাক্ষরযুক্ত, এটি কেউ নকল করতে পারবে না। কিন্তু আল মাহমুদের চিন্তাগুলি যদি আমি ধারণ করতে পারি, বা শামসুর রহমানের নাগরিক দৃষ্টি, তাহলে আমি যদি কবিতা লিখি, যদি সেগুলির প্রতিফলন আমার মতো করে করতে পারি, তাহলেই না সাহিত্য এগিয়ে যাবে। তো হুমায়ুন ভাই কারো অনুসরণ করেননি, তিনি নিজেকেই নিজে অনুসরণ করেছেন। কিন্তু যিনি নিজেকে সবসময় অনুসরণ করেন তিনি অনেক সময় একটু বিভ্রান্ত হতে পারেন। সবসময় আমার মনে হয় যে অতিক্রম করে গেছেন। এই যে নতুন জিনিস এসছে, এই যে পোকা নামের একটা উপন্যাস আছে, নতুন করে মিসির আলী সিরিজ করেছেন, আরো অনেক কিছু করেছেন,
যেগুলো বারবার অভিনবত্ব সৃষ্টি করেছে এবং নতুন পাঠককে ধরে রাখতে সাহায্য করেছে। তবে আমি এখানে একটা কথা, শেষ কথাটা বলি, আমি এখনো হুমায়ুন আহমেদের ছোট গল্পের ভক্ত। বাহ, আমি মনে করি ছোট গল্প অবহেলিত, এটি মানুষ পড়েন না, কিন্তু তার ছোট গল্পগুলির মতো এত নিটোল গল্প আমি খুব কমই পড়েছি। আমার তো মনে হয় তার অনেক উপন্যাস ওই গল্পের একটু বর্ধিত সংস্করণ। হ্যাঁ, তিনি প্রধানত ছিলেন একজন গল্পকথক, এবং তিনি যখন গল্প লিখতেন এত চমৎকার একটা কাঠামোর ভিতর সেগুলিকে, এই কাঠামোটা স্থিতিস্থাপক, এটি কিন্তু একেবারে সম্পূর্ণ একটা কাঠামো তিনি তৈরি করতেন এটি বলা যাবে না। অনেক সময় শেষের দিকে কিছুটা ইঙ্গিত দিতেন এই গল্পটি আপনিও নিজের মতো করে বলতে পারেন, যাকে আমি বলি ওপেন এন্ডেড, হ্যাঁ, যার একটা শেষের দিকে শেষ হয়েও শেষ হয় না, এই যে একটা টান রেখে দেয়া, হ্যাঁ, এখানে কিন্তু তিনি ইচ্ছে করে দরজাটা বন্ধ করে দেন না। আর তিনি তো ভাবতেন যে দরজার ওপারে, দরজার অপাশে অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করতে, যেটি আপনি রহস্যময়তা বলছেন। ঠিক এতে তাই। দুই দুয়ারি নামে তার একটা সিনেমা আছে না, যেখানে দুই 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 রকমের মানুষ, এরিয়াস যেটি একটি পাগলা টাইপের মানুষ, তার ভিতরে অনেক রকমের অতি প্রাকৃতিক বিষয় টিষয় ঘটছে। তো দরজাগুলি তো আমরা বন্ধ করে রাখি না, হুমায়ুন আহমেদ যেটি বলছেন যে আপনি দরজাগুলি খোলা রাখবেন। তা আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে অনেক শুরু থেকেই এই দরজাগুলি খুলে রাখার পক্ষপাতী, যার অনেক, জন্য এখন যদি আমি সাহিত্য সমালোচনাও করি, হ্যাঁ, আমি দেখি নেই যে কোন দরজা দিয়ে কে ঢুকছেন। এক হ্যাঁ, দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে কিন্তু কথা নেই কিন্তু। হ্যাঁ, ঠিক তাই। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার জন্য একটি মন্তব্য রয়েছে। নাদিরা শামী তিনি লিখেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে অনেকদিন পর দেখে এবং তার অমূল্য কথা শুনতে পেরে খুব ভালো লাগছে। নাদিরা শামী, আপনাকে ধন্যবাদ। স্যারকে কিছু বলবেন? স্যার বলবেন কিছু? নাদিরা ও ইসলাম। নাদিরাকে, আমি ভাবলাম নাদিরা আছেন, বোধহয় নাদিরাই বলবেন। আচ্ছা, নাদিরাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি যে শুনছেন এত রাতে অনুষ্ঠানটি, অন্য হ্যাঁ। কাজ ফেলে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনি সাহিত্যের প্রতি অনুরাগ আছে, এই অনুরাগটা থাকুক এবং এটি আপনার সবার ভিতরে সঞ্চারিত করুন। আমি চাই যে প্রত্যেক সন্তান বাংলাদেশের একটা পাঠক হয়ে তৈরি হোক। আমাদের শিক্ষা ব্যবস্থা, সুব্রত আরেকদিন আপনার সঙ্গে আমি এটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থা এত একটা অবস্থান তৈরি করেছে যেখানে বই পড়াতে কোনো আগ্রহ নেই, শুধু পাঠ্যপুস্তক, নোট বই, গাইড বই, এর বাইরে কোনো জগৎ নেই। অথচ কল্পনা করুন আমাদের এত মানুষ শিক্ষিত, 6 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে, 6 কোটি যদি আমি পাঠক তৈরি করতে পারতাম, তাহলে আজকে মাঝার কোথায় থাকতে পারতো, এবং মাঝারের মতো প্রকাশক প্রত্যেক জেলাতে উপজেলাতে থাকতো। ঠিক তাই। তাহলে আপনি যেহেতু ঠিক না? প্রশ্ন তুলেছেন, মাজারের কাছে আমি বলি, আচ্ছা মাজার, এই হুমায়ুন আহমেদ তো ৮ বছর হয়ে গেছে প্রয়াত হয়েছেন। তার জীবৎকালে মানে শেষ বছরগুলোতে যে সংখ্যক বই বিক্রি হতো, পরবর্তীকালে এসে প্রতি বছরের বই মেলায় বা সারা বছর ধরে বইয়ের বিক্রির সংখ্যাটা কেমন? এটা আমি এই প্রশ্নটা এইজন্য করছি যে আমরা একটু বুঝতে চাই যে তার জনপ্রিয়তার জায়গাটায় ঘাটতি হয়েছে বলে কি আপনি মনে করেন? না, আপনি আপনার প্রশ্নটার উত্তরটা একটা এইভাবে দিই যে হুমায়ুন আহমেদ প্রায় বলতেন যে আমার মৃত্যুর পরে আমি চাই যে অন্তত 10 বছর মানুষ আমার বই পড়ুক। আমরা সবাই জিজ্ঞেস করতাম যে আপনি 10 বছরের কথা কেন বলছেন, কেন 20 বছর না, কেন 25 বছর না, 50 বছর না? তো উনি বলতেন যে আমি যেটা দেখেছি যে 10 বছর মৃত্যুর পরে কোনো লেখকের বই যদি পাঠক পড়ে, পাঠ করে, তাহলে এরপরে আরো 20 বছর তারা পড়বে। এটা একটা পরিসংখ্যান। তো হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে যেটা হয়েছে যে নতুন কোনো বই প্রকাশিত হচ্ছে না। একটা নতুন বই প্রকাশিত হলে যেমন 40-50 হাজার কপি বিক্রি হতো, 60,000 কপি বিক্রি হতো, সেটি হচ্ছে না। কিন্তু এখন যেটা হচ্ছে যে তার পুরনো বইগুলো, যে বইগুলো পাঠক আগে পড়েনি, যে পাঠক হয়তো 100 বই পড়েছে, সে এখন তার বাকি 200 বই পড়ার চেষ্টা করছে। যে হয়তো 200 বই পড়েছে, সে তার বাকি 100 বই পড়ছে। আর প্রতিনিয়ত আমরা দেখছি যে নতুন পাঠকও তৈরি হচ্ছে। তো এখন যদি সংখ্যার বিচার করি আমরা, তাহলে ঠিক আগে মানে টোটাল বইয়ের সংখ্যা যা যা বিক্রি হতো, নাম্বার অফ বুকস যা বিক্রি হতো, কোয়ান্টিটি, তার থেকে এখন বরং বেশি হচ্ছে, মানে কোনো অংশে কমেনি পাঠক, এবং তার প্রত্যেকটি বই মানে পুনরুদ্ধৃত হচ্ছে। কোনো বই এখন পর্যন্ত নাই যে যেটা মানে আউট অফ প্রিন্ট হয়ে থাকছে। তো এটি আমি মনে করি যে এটি অনেক বড় একটি বিষয়, এবং আমি বিশ্বাস করি যে বাংলা ভাষায় মানুষ যতদিন কথা বলবে, বাংলা ভাষায় যতদিন মানুষ পড়বে, ততদিন হুমায়ুন আহমেদ পঠিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি লতার কাছে যদি আসি, আপনাকেও এরকমই একটি প্রশ্ন করব। এই যে হুমায়ুন আহমেদের জীবৎকালে আমরা দেখেছি যে তার নাটক, তার সিনেমা
বিপুলভাবে জনপ্রিয় হলো, গৃহীত হলো, নন্দিত হলো। তার মৃত্যুর পরে তার গল্প নিয়ে সিনেমা তৈরি এবং বা পুরনো সিনেমাকে রিমেক করা, সেই জায়গাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আম তার পুরনো ছবিগুলোকে বা পুরনো নাটকগুলোকে আবার যদি রিমেক করা যায়, হুম, হুম। উম সেটি আমার মনে হয় মন্দ হবে না। আমি আশাবাদী মানুষ। সবকিছুতে অনেক গল্প তো রয়েছে যেগুলো সিনেমা হয়নি। হ্যাঁ, আমরা কি দেখেছি যে অসংখ্য গল্প রয়েছে। আর যেগুলো হয়েছে হয় একটা জিনিস হয় কি মাস্টারপিস যেটা হয়ে যায় একবার মানুষের মনে, ওরকম একটা জায়গা দখল করতে পারে। সেই জিনিসটাকে ভাঙতে হয় না। যেমন আমরা দেখি রবীন্দ্রনাথ অনেক গান এখন রিমিক্সিং করে গাওয়া হচ্ছে। তার পক্ষে বিপক্ষে রয়েছে মানুষ। আমি বলব এখনো সেই রবীন্দ্রনাথের গানের রিমিক্সিং এর বিপক্ষেই বেশি মানুষ। আবার একটা পজিটিভ আমি সাইড আমি 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 রিমিক্স এর কথা বলছিলাম না। না, না ধরুন আমি হুমায়ূন আহমেদ তো সেখানে অনেক লিখেছেন। আমি বলছি সেখানে আসছি। তো পুরোনো নাটকগুলো বা পুরোনো ছবিগুলোকে নতুন করে রিমেক না করে যেই কথা আপনি বলছেন এইবার যে উপন্যাস তার তো অসংখ্য রয়েছে আরো সেগুলোকে নিয়ে কাজ করা যায়। জ্যোৎস্না ও জননীর গল্পে যে গল্পগুলো রয়েছে একটা গল্প না অসংখ্য ঘটনা ওখানে রয়েছে সেগুলোকে নিয়ে একটা একটা করে করলেও কিন্তু অসংখ্য ছবি বা অসংখ্য নাটক ওখানে তৈরি করা যেতে পারে এবং প্রত্যেকটা নাটকই তাহলে যেটা হবে যে অত্যন্ত হৃদয়গ্রাহী হৃদয়স্পর্শী হবে। ঠিক আছে। আর অনেক ধন্যবাদ আপনাকে আমি এটা আবার আমি কিন্তু বলছি হ্যাঁ, হ্যাঁ। সবাই তো হুমায়ূন আহমেদ নন। কাজটা কে করবেন সেটার উপরেও নির্ভর করবে। যিনি কাজটা করবেন তিনি কতখানি যোগ্য, কতখানি দক্ষ, কতখানি হুমায়ূন আহমেদকে ধারণ করতে পারেন। হুম, এই জিনিসটা প্রয়োজন। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের ৩ জন অতিথিকে একটি প্রশ্ন দিব। খুব সংক্ষেপে একটি উত্তর। আমি যদি সৈয়দ মঞ্জুরুল ইসলামকে একটি প্রশ্ন করি, আপনি হুমায়ূন আহমেদের একটি বইয়ের নাম বলুন, যে বইটি আপনি বারবার পড়েন, আবারও পড়তে চান, সবসময় নতুন করে আবিষ্কার করেন। আমি বারবার খুব কম বই পড়ি, কারণ আমার এত বইয়ের পড়ার বাকি আছে হ্যাঁ, হ্যাঁ। যে একবার মাথায় রেখে আর দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করে না। আমি একটা বই বারবার পড়ি, সেটি হচ্ছে ছিন্নপত্র। বাদশাহ নামদার বইটি আমার বারবার হ্যাঁ, পড়তে ইচ্ছে করে। নতুন হ্যাঁ, করে কিন্তু আমি আমি যদি সময় পেতাম হয়তো তার বাদশা নামদার, মধ্যাহ্ন, তারপর তার জ্যোৎস্না জননীর গল্প, শঙ্খনীল কারাগার, তারপর তার নন্দিত নরকে, এই ধরনের অনেকগুলি বই হয়তো পড়তাম। হুম, কিন্তু যেহেতু আমার এত তরুণ লেখক লিখছেন, হুম। তাদেরও বই পড়তে আমার ইচ্ছে হয়। ফলে আমি আমি কোনো ধন্যবাদ বই, আমি শুধু একটি বই বারবার পড়ি, সেটি হচ্ছে ছিন্নপত্র। যখনই আমি ভ্রমণে যাই, আ কেন জানি অনেক আগে থেকে আমি সেটি সঙ্গে নিয়ে যাই। এত চমৎকার একটা সময় কাটিয়ে বইটির সঙ্গে। কাজে ওই একটি বই আমি খুব পড়ি। এর হ্যাঁ, বাইরে আর দ্বিতীয়বার পড়ার কোনো সুযোগ পাই না। এটাই হচ্ছে দুঃখ আমার। অনেক হয়তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। এবার একটু লতাকে জিজ্ঞেস করি। লতা, আপনি কি হুমায়ূন আহমেদের একটি বইয়ের নাম বলবেন, যেই বইটিকে আপনি মনে করেন এটি তার শ্রেষ্ঠ কর্ম? একটি একটি কাজকে আমি শ্রেষ্ঠ কর্ম বলে আমি তাকে এভাবে সীমাবদ্ধ করব না। আচ্ছা। আর তবে আমি অবশ্যই যে নামগুলো বললেন মঞ্জুরুল ইসলাম ভাই, আমি সেখান থেকে বলব নন্দিত নরকের কথা, শঙ্খনীল কারাগারের কথা, জ্যোৎস্না ও জননীর গল্প। অনেক ধন্যবাদ আপনাকে। মাজার, আপনি প্রকাশক হিসেবে নন, একজন পাঠক হিসেবে আপনি বলুন যে কোন গ্রন্থটিকে আপনি মনে করেন তার শ্রেষ্ঠ কর্ম? ওটা অবশ্যই মধ্যাহ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ আপনারা জানেন যে ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদের যখন সুবর্ণ জয়ন্তী হয়, সেই সময় প্রথম আলোতে তাদের সাহিত্য সাময়িকীতে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল এবং সেখানে নাসির আলী মামুন হুমায়ূন আহমেদের বরাত দিয়ে একটি কথা বলেছিলেন। হুমায়ূন আহমেদ বলেছিলেন যে মানুষের মস্তিষ্কটা হচ্ছে অনেকটা কম্পিউটারের মতো। যে আমরা চাইলে একসাথে ২০টা ৫০টা ফাইল খুলে কিন্তু কাজ করতে পারি, সেগুলোকে সেভ করতে পারি, রাখতে পারি, একটি ফাইল থেকে আরেকটি ফাইলে চলে যেতে পারি। মনে করতেন যে একজন লেখক, একজন ঔপন্যাসিক, একজন হুমায়ূন আহমেদ যদি চায়, তাহলে ১০০টি উপন্যাস একই সাথে লিখে যাওয়া সম্ভব। শুধু দর্শক, অনেক ধন্যবাদ। আপনারা কানাডা জার্নালের সাথে এতক্ষণ থাকলেন। এনআরবি টেলিভিশনে আমরা প্রতি সোমবার কানাডা জার্নাল প্রচার করে থাকি। আমাদের কানাডা জার্নাল আজকে প্রচারে সহযোগিতা করেছেন
বিশিষ্ট রিয়েলটর সনদ বড়ুয়া। আপনাদেরকে আগেই জানিয়ে রাখতে চাই যে টরন্টো সময় সোমবার রাত 10টায় আগামী পর্বে আমাদের বিষয় কানাডার বাঙালি চিত্রশিল্পী। অনুষ্ঠানটি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 8টা এবং ভারতের সময় সকাল 7:30টায় প্রচারিত হবে। সবাই ভালো থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন।